বলতেছি এই যে এখান থেকে নোটে গিয়ে তোমার এই যে গুণগত রসায়ন, এই যে আজকে প্রথম কয়টা আছে এখানে 9টা বিষয় নিয়ে আর কি আলাদা আলাদা ভাবে ভাগ করে দেওয়া আছে, এটা খুব ভালো করছে। আর এই যে স্লাইড গুলো দেখতে পাচ্ছ এখানে যে আর কি তোমরা এই নোটগুলো দেখতে পাচ্ছ, এগুলোর উপর ভিত্তি করে পড়াবো যাতে করে নোটের মধ্যে আর আমার লেকচারের মধ্যে একটা কম্বিনেশন ভালো থাকে। আমি এক ধরনের পড়াইলাম, নোটে একরকম, তারপর তোমরা বইতে পড়লে আরেক রকম, 3 রকম হয়ে গেলে তো সমস্যা, তাই না? তো আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করি। তো আগে আমরা আর কি দেখো যে তোমরা 3টা জিনিসের উপর ভিত্তি করে পড়াশোনাটা করো, মানে 3টা জিনিসের কম্বিনেশন করে। এক হচ্ছে আমাদের এখানে নোটগুলো, তারপর হচ্ছে আমরা ক্লাসে যা পড়াই সেগুলো, তারপর হচ্ছে নিশ্চয়ই তোমরা কোনো না কোনো গাইড টাইড ফলো করতেছো নিশ্চয়ই। তো আমি তো অ্যাসপেক্ট সিরিজের কেমিস্ট্রি প্লাস বইটার কথা বলছিলাম, কারণ আমি পার্সোনালি ওইটা ফলো করি, আর ওইটাতে আসলে ভুলের পরিমাণ খুব কম এই কারণে। হ্যাঁ, তো দেখো তোমরা মনে করো ধরো তোমার ইচ্ছা মতো একটা পড়তেছো, বাজারে যে কোনো একটা অ্যাভেলেবেল অ্যাডমিশন বই পড়তেছো তুমি বা গাইড পড়তেছো, সাথে আমাদের নোট আর লেকচারে 3টার কম্বিনেশন করে যদি পড়ো না, তাহলে দেখবা যে পড়াশোনাগুলো ইজি হয়ে গেছে, এলোমেলো হচ্ছে না। আর তোমার মনে করো যে পরীক্ষাগুলো ভালো হবে, পরীক্ষাগুলো তো অবশ্যই অ্যাটেন্ড করবা। এই পরীক্ষাগুলো যদি এখন না দাও, তোমরা যেহেতু মনে করো বাইরে গিয়ে পরীক্ষা দিতে পারতেছো না, কারণ এখন যদি কোচিং টোচিং খোলা থাকতো বা কোনো একটা থাকতো, তোমরা কিন্তু বাইরে গিয়ে পরীক্ষা দিতে, তাই না? তো বাইরে গিয়ে যদি পরীক্ষাটা দিতে পারতেছো না, তাই এই পরীক্ষাগুলো একদমই মিস করো না। আর বাইরের পরীক্ষার চেয়ে এগুলো কার্যকর কেন, এগুলো তো সময় ফিক্স, একদম ফিক্স, একদম 1 সেকেন্ডও বেশি দেয় না, কিন্তু ভার্সিটিতে আসলেই দেয় না। 3 4 জন 5 জন মনে করো গাইড থাকে, সাথে সাথে খাতা নিয়ে নেবে। তো এখানেও যে টাইমটা মেনটেন করা হয় সেটা আসলে খুব ভালো। আর আমরা মনে করো যেসব প্রবলেম গুলো ফেস করতেছি, মানে ধরো কোয়েশ্চেনের অ্যান্সার ভুল এরকম যেগুলো, এগুলো নিয়ে আমরা দ্রুত কাজ করতেছি, মানে নেক্সট যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে তোমরা যাতে নির্ভুল একদম সবকিছু পাও, সেটার উপর ভিত্তি করে আমরা কাজ করতেছি। তো এখন মানে এগুলো কম্বিনেশন নিয়ে কাজ করো। আজকে তো গুণগত রসায়ন পড়াবো, তাই না? আচ্ছা, কোনো জরুরি কমেন্ট কি আসছে? আচ্ছা, রিটেন কিভাবে পড়বা সবগুলো প্রশ্নের উত্তর আজকে দিব। তো দেখো ভার্সিটির প্রিপারেশনের জিনিসটা একটু অন্যরকম, তাই না? তো আমরা চেষ্টা করতেছি এমন ভাবে তোমাদেরকে পড়ানোর যাতে করে মনে করো যে পড়াটা তোমাদের ইজি হয়, আর হচ্ছে তোমরা পরীক্ষা রিলেটেড জিনিসগুলোর মধ্যে থাকো। কারণ দেখা যায় আমরা অনেক হাবিজাবি অনেক কিছু পড়ি, এগুলো আসলে আসে না পরীক্ষায়, যেগুলো আসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। এইচএসসি আর অ্যাডমিশনের বিষয়টা কিন্তু সম্পূর্ণই আলাদা। তোমরা বিগত বছরের প্রশ্ন সলভ করতে গেলেই দেখো যে এইটা সেটা সমস্যা হয়, তো তখনই তোমরা বুঝতে পারো। আচ্ছা, এবার আমরা তাহলে শুরু করি। অলরেডি কয়টা বাজে? 13 মিনিট হয়ে গেছে, তাই না? আমরা যত দ্রুত পারি শেষ করার চেষ্টা করব। আচ্ছা, বুয়েটের ঢাকা ভার্সিটি রিটেন কিন্তু এক ধরনের না। হ্যাঁ, নাম্বারের উপর ভিত্তি করে, যেমন 2 2.5 মার্কের যে প্রশ্নগুলো থাকে ওগুলো কিরকম হয় এটা কিন্তু তোমরা উইকলিতে দেখতে পারছো যারা পরীক্ষা দিছো উইকলি, তাই না? আচ্ছা, আমার পরিচয় একবার দিয়ে নেই। তোমরা যারা আগে ক্লাস করছো তো ভালো, আমাকে চিনো হয়তো। আমি হচ্ছি রফিক, পড়াশোনা করছি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, আর অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সাথে আছি। তো চলো আজকে আমরা গুণগত রসায়ন শুরু করি। তো গুণগত রসায়নের একটু আগে তোমাদেরকে দেখালাম যে তোমরা যে নোটগুলো দেখতে পাইলা আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে যেগুলো পাবা, তো সেখানে দেখো যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এটা খুব গোছানো ভাবে আনা হয়েছে। কারণ চ্যাপ্টারটা গুণগত রসায়ন, এটা কিন্তু বড় চ্যাপ্টারই বলতে গেলে, তাই না? আমাদের এখানে 9টি জিনিস অনেক ইম্পর্টেন্ট, মানে মেইন জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে সবগুলোর মধ্যে। তো পরমাণু এবং তার কণিকা সমূহ, তারপর হচ্ছে পরমাণু মডেল সমূহ, কোয়ান্টাম সংখ্যা, অরবিট এবং অরবিটালের সম্পর্কিত তথ্যাবলী, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতিমালা, বর্ণালীমিতি, দ্রাব্যতা সম্পর্কিত বাকি যত জিনিস আছে সেগুলো, আয়ন শনাক্তকরণ, তারপর হচ্ছে ক্রোমাটোগ্রাফি, অ্যাকচুয়ালি এখানে যাই লেখছে ওই আঙ্গিক বিশ্লেষণ আর ক্রোমাটোগ্রাফি মেইনলি। তো তেজস্ক্রিয়তা। তো দেখো এখানে এগুলো কিন্তু নোটে খুব সুন্দরভাবে সাজানো আছে। হ্যাঁ, তোমরা দেখা মাত্র বুঝবে, কারণ তোমরা হচ্ছে এইচএসসি তে এগুলো সব বিস্তারিত পড়ে আসছো, বইয়ের মধ্যে তো অনেক লেখা, এখন এগুলো তো সব পড়া সম্ভব হয় না, তাই না? আর এত কিছু মাথায় নিয়ে তো তুমি পরীক্ষার হলেও যাইতে পারবা না। তো মেইন মেইন যেসব জিনিসগুলো আছে সবগুলো নোটের মধ্যে দেওয়া আছে। এই 9টা জিনিসের মধ্যেই আমরা আজকে থাকবো। আর এগুলোর মধ্যে যেগুলো আর কি খুব ইম্পর্টেন্ট বা বোঝার আছে অনেক কিছু, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, আর বাকিগুলো তো নোটের মধ্যে আছেই, তো সেগুলো তোমরা দেখা মাত্র বুঝে ফেলবা। তো এখানে দেখো পিইউ মানে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, যেগুলো আমাদের টার্গেট নাকি। তো দেখো এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। এখানে প্রথম এই যে টপিক 9টা টপিক, এখানেও কিন্তু 9টা টপিকের কত পার্সেন্টেজ আসার সম্ভাবনা বা এসে গেছে এই পর্যন্ত। তো দেখো
প্রত্যেকটা টপিক তুমি যদি দেখো 75%, 75, 75, 75, চারটাই 75% এসে গেছে। বাকিগুলো দেখো 50, 25-এর নিচে কোনোটাই নাই। তার মানে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যা যা পড়াবো সবগুলো একটু মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করো, আর অবশ্যই ক্লাসটা শেষে পড়াশোনা করো। তো আমরা ওই যে দেখলাম যে ক্লাসরুম সেকশন থেকে রসায়ন প্রথম পত্র সেই নোটে যাব। তো এটা তো তোমাদেরকে লাইভ দেখালাম। তো চলো শুরু করি। এখন প্রথম টপিক, পরমাণু এবং তার কণিকা সমূহ। এখন আমরা তো এতদিন পর্যন্ত মূলত ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এই তিনটা নিয়েই জেনে এসেছি, তাই না? আমাদের মূল পড়াশোনার অংশ কিন্তু এগুলো ছিল। এখন পরমাণু যদি আমাদের বলে পরমাণুর মধ্যে কি আছে, তো আমরা বলি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন নিয়ে গঠিত পরমাণু, তাই না? কিন্তু আসলে কিন্তু পরমাণু টোটাল যদি কণিকা ধরো তাহলে 200। হ্যাঁ, টোটাল কণিকা আছে 200, এবং এর সংখ্যা বাড়তেও পারে। এখন পর্যন্ত নতুন আবিষ্কারকৃত নতুন আপডেট আসছে কিনা জানি না। তবে তুমি দেখো তিনটি কিন্তু মূল, কিন্তু 200টা আছে। তো তোমার প্রশ্ন থাকতে পারে যে এগুলো নিয়ে আমরা এত তিনটা নিয়ে আমরা পড়ে থাকি, বাকিগুলো নিয়ে স্টাডি করি না কেন? হ্যাঁ, তো আসলে এই তিনটা হচ্ছে স্থায়ী কণিকা। আমরা যে তিনটা নিয়ে আলোচনা করি মানে এরা ফিক্স, এদের চেঞ্জ হয় না। এরা থাকে বলেই তোমার একটা পরমাণু স্থায়িত্ব লাভ করে। আর বাকিগুলো যেগুলো হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে অস্থায়ী কণিকা, এবং আর আছে কম্পোজিট কণিকা। তো দেখো এখানে আরেকটা বিষয় আছে যেটা আমাদের পরীক্ষার তথ্যের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে নাই উল্লেখ করা নেই, আমি উল্লেখ করে দেই। প্রোটন আর নিউট্রন থেকে আরেক ধরনের কণা পাওয়া যায়। প্রোটন এবং নিউট্রন থেকে, মানে প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে আরেক ধরনের কণা পাওয়া যায়, সেগুলো হচ্ছে কোয়ার্ক। এই কোয়ার্কের শব্দটা, মানে এই কোয়ার্ক শব্দটা অনেকেই শুনছো, আমি মোটামুটি শিওর কোয়ার্ক শব্দটা শুনছো। তো আমি এই প্রকারভেদ গুলো, এই শব্দগুলোর সাথে তোমাদেরকে একটু ফ্যামিলিয়ার করে দিব, যাতে তোমরা যখন পড়বা তোমাদের কাছে এগুলো ইজি মনে হয়, কারণ এগুলো অনেক সময় মাথায় গুলিয়ে যায়। তো কোয়ার্ক কোথা থেকে পাওয়া যায়? প্রোটন এবং নিউট্রন থেকে। আর এটা মূলত 6 ধরনের হয়, তাই 6টি লিখে দিলাম ব্র্যাকেটে। তো এই কোয়ার্ক হচ্ছে কয়টি? 6টি। 6টি প্রোটন এবং নিউট্রন থেকে পাওয়া যায়। তো এই 6টির মধ্যে 2টি হচ্ছে স্থায়ী আর 4টি অস্থায়ী। হ্যাঁ, তো এগুলোর আবার স্থায়িত্ব কিন্তু তোমার তোমার ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের মতো নয়। এগুলো দেখা যায় কি, যে দেখা যায় অনেক কম সময়ে, কোনোটা 1 মিনিট, কোনোটা 10 সেকেন্ড, কোনোটা 1 সেকেন্ডের 100 ভাগের একটা সময়ে স্থায়ী থাকে, এরকম। অস্থায়ী গুলো তো আরো কম। তো এরকম আর কি, এই কারণে এগুলো নিয়ে আমাদের এত স্টাডি নেই, এগুলো হায়ার স্টাডিতে আমরা পাই। তারপর দেখো এতটুকু আমাদের জানলেই হবে যে কোয়ার্কটা আসলে কয়টা। যদি প্রশ্নে আসে এমসিকিউতে যে কোয়ার্ক কয় ধরনের, তোমরা বলবা 6 ধরনের। ঠিক আছে, থাকলো। আর আজকে যেসব লেখাগুলো আমি স্ক্রিনে লিখবো সেগুলো তোমাদের জন্যই রেখে দিলাম। তোমরা আমাদের এই যে লেকচার স্লাইড গুলো পাও না, সেগুলোর মধ্যে এগুলো থাকবে, যাতে করে তোমাদের একটা নোট থাকে, আলাদা আরেকটা নোট। মানে এমনি তো নোট আছেই, আমাদের লেকচার নোট, যেটা আমরা যে ক্লাসটা নিলাম, এখানে যে লেখাগুলো লিখলাম সেগুলো থাকতেছে, যাতে এক নজরে দেখার পর তোমাদের সব মনে পড়ে যায়। আচ্ছা, তো দেখো এরপরে অস্থায়ী কণিকার দিকে যদি তাকাই, তাহলে কি কি আছে? পাইন, মিয়ন, পজিট্রন, গ্র্যাভিটন, মেসন, বোসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এখন কথা হচ্ছে ভাইয়া এতগুলা কিভাবে মনে রাখবো, তাই তো? আচ্ছা, চিন্তার কোনো কারণ নাই। আমি প্রথমে একটা সহজ জিনিস বলি, তারপর আরেকটা বলবো, যাতে তোমরা এটা কোনোভাবেই ভুল না করো। এগুলো আর কি কমন। আমি বলছি 200 প্রকার, 200 প্রকারের মধ্যে আরো অনেক আছে, অস্থায়ী কণিকা আরো অনেক আছে, কিন্তু এগুলো আমাদের পরীক্ষায় নরমালি আসে, বাকিগুলো আর কি নাই, আমাদের আসে না। তো আগে আমি একটা জিনিস দেখলাম কণিকা, মূল কণিকা হচ্ছে 3 প্রকারের, মানে 3 ভাগে বিভক্ত। এক হচ্ছে স্থায়ী, অস্থায়ী আর কম্পোজিট। তা তুমি চিন্তা করো, স্থায়ী গুলো তোমার ঠোঁটস্থ, তুমি জানো, পড়ে আসছো এতদিন, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আর কম্পোজিট গুলো কি কি? আলফা কণা আর ডিউটেরন। এগুলো নিয়ে আমি আরো সুন্দর আলোচনা করছি। তাহলে দেখো এই 5টা তো তুমি খুব ইজিলি মনে রাখতে পারো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা কণা আর ডিউটেরন কণা। তো বাকি যদি অপশনে, এগুলো যদি অপশনে থাকে, 4টার মধ্যে তো এগুলো অপশনে থাকার কথা, আর এগুলোর মধ্যে একটা থাকার কথা। তো দেখো
এই ট্রিকটা কাজে লাগে যদি ধরো তোমাকে বলা হয় অস্থায়ী কণিকা কোনটি, তখন দেখলে যে পাঁচটা এইগুলোর মধ্যে, এই পাঁচটার মধ্যে তিনটার নাম দেওয়া আছে, আর একটা এইগুলোর মধ্যে দেওয়া আছে। এখানে কয়টা আছে? আটটা মনে হয়। আটটার মধ্যে একটা দেওয়া আছে। তো তুমি সহজে ওই যে অপশন টেস্ট করেই বুঝে ফেললা, ঠিক আছে, যে কোন তিনটা হবে না সেটা তো তুমি জানো, তাহলে বাকি রইলো যেটা সেটাই হবে। আর এগুলোর সাথে অনেকটাই তোমরা পরিচিত, তারপরও আরেকটা ওয়ে তোমাদেরকে দেখাচ্ছি, একটা ছন্দ। তো দেখো আমি লিখি নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। ঠিক আছে, তো এই ছন্দটা মানে একটু হাস্যকর মনে হয়, কিন্তু এটা আসলে মনে থাকবে তা আরো ভালো হয়েছে। তো নিউ দিয়ে কি বোঝায় বলতো? নিউ দিয়ে নিউট্রিনো। আমি এই যে এক নম্বর শব্দকে ওয়ান দিলাম। হুম, দ্বিতীয় আন্টির এটা যেটা, আচ্ছা কে মেসেজ দিলা ভাইয়া? যদি রাইট অ্যান্সার অপশনে না থাকে, এই যে তার জন্য ছন্দ, এই যে ছন্দটা কেন দিলাম, এগুলোর মধ্যেই আসে, বুঝছো? সবগুলো বিশ্লেষণ করে দেখা গেছে যে এই শব্দগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তুমি অন্যান্য কণার কোয়েশ্চেন মানে আসছে এরকম পাওয়ার মানে পসিবিলিটি খুবই কম। তো দেখো যে এগুলোই পাবা। তো নিউ আন্টির, আন্টির দিয়ে কি বোঝায়? অ্যান্টি নিউট্রিনো। হ্যাঁ, তো এটা হচ্ছে 2 নাম্বার শব্দটা। 3 নাম্বার কি? পাজি। পাজি দিয়ে পজিট্রন, এটা বুঝে যাচ্ছে। আচ্ছা, কার্ডটা আনমিউট করা, একটু মিউট করে দাও। এখান থেকে আমি সবাইকে আনমিউট করে দাও, সিস্টেমটা অন করে রাখছি, কিন্তু দেখা যায় যে জুমে ইদানিং সমস্যা করতেছে, এটা হচ্ছে না। তো কষ্ট করে তোমরা কিন্তু একটু খেয়াল করো যে মাইকটা অন কিনা, কারণ মাইক তো অন রাখার এখন দরকার নেই, তাই না? তো এবার মেঘ দিয়ে কি হয়? মে দিয়ে হয় মেসন। একেবারে এটার নিচে আছে, তাই না? মেসন হচ্ছে, এটা হচ্ছে 4 নাম্বার। এই যে 4 নাম্বার শব্দ গার্ডেনে, গার্ডেনে দিয়ে আমরা কোনটা পাই? এই যে গ্র্যাভিটন, গ্র্যাভিটন। তো এই হচ্ছে 5 নাম্বার। তারপর হচ্ছে বসে, বসে বোসন, এটা হচ্ছে 6 নাম্বার। মন, নিউন, এটা তোমরা খাতায় লিখে নিতে পারো যদি পার্সোনালি নোট করো। আচ্ছা, 7। আর পেলো, পেলো পাইয়ন 8। আর একটা জিনিস মনে রাখো, পজিট্রন আর আরেকটা আছে পজিট্রিনো, পজিট্রিনো একই মনে হয়, একই না তো। আরেকটা কণা আছে পজিট্রিনো। তো ভাইবো না যে ওটা ভুলে পজিট্রনকে পজিট্রিনো লিখছে, তো ওইটাও এক্সিস্ট করে। হ্যাঁ, ওটাও অস্তিত্ব আছে, পজিট্রিনো। তো এটা হলো। তারপর হচ্ছে আমরা এগুলো তো মোটামুটি ছন্দটা দিয়ে মনে রাখতে পারবো। নিউ আন্টির পাজিমে গার্ডেনে বসে মন পেল। আচ্ছা, এবার একটু আলফা কণা আর ডিউটেরন নিয়ে একটু আলোচনা করি। এগুলো নিয়ে একটু লং আলোচনা করব, তোমরা একটু খেয়াল করো যাতে তোমাদের সামনের পড়াগুলো পড়তে আরো সুবিধা হবে। হ্যাঁ, আলফা কণা কি? আলফা কণা সম্পর্কে তো তোমরা আগেই দেখছো যে আলফা চিহ্ন, এটা তো আলফা চিহ্ন সবাই চিহ্ন। আলফা কণাটা কি বলতো? আলফা কণা হচ্ছে হিলিয়াম 2+, হিলিয়াম 2+, অর্থাৎ হিলিয়ামের 2টা ইলেকট্রন যদি সে দান করে দেয়, তো পরমাণুতে যা অবশিষ্ট থাকে সেটি হচ্ছে আলফা কণা। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করো, আমরা উপরে কি এখানে কি লিখি? এখানে লিখি হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যার সমানিত হচ্ছে কি? ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা এখানে লিখি 2, আর হচ্ছে এখানে লিখি 4, ভর সংখ্যা, তাই না? তো দেখো, তুমি এখন বলতে পারো, মানে অনেকের মাথায় এটা কাজ করতেই পারে, খুব স্বাভাবিক একটা বিষয়, যে ভাইয়া এটা তো 2টা ইলেকট্রন চলে গেছে, তাহলে কি আমরা এখানে 0 লিখবো, মানে এরকম লিখবো? অবশ্যই না, এরকম না। কেন নয়? কারণ এটা তো হচ্ছে পারমাণবিক সংখ্যা, মানে শুধুমাত্র এটা ইলেকট্রন সংখ্যাকে ইন্ডিকেট করে না, এটা ইন্ডিকেট করে তোমার নিউট্রন প্রোটন সংখ্যাকেও ইন্ডিকেট করে, কারণ ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সেম। তাহলে প্রোটনের তো এখানে চেঞ্জ আসে নাই, নিউক্লিয়াসে তো আর চেঞ্জ আসে নাই, আসছে চেঞ্জ হচ্ছে তোমার এই যে এখানে 2টা ইলেকট্রন, সেখানে ইলেকট্রন দিয়ে দিছে। তো এই যে এটাকে কি বলে? এটাকে বলে আলফা কণা। তো আলফা কণা সম্পর্কে আমরা জানলাম। তো আলফা কণা যদি ধরো, এটা কেন আমি বললাম? এটা বললাম কারণ অপশনে আসতে পারে যে নিচের কোনটি আলফা কণা।
তখন তোমাকে যে এরকম অপশন দিয়ে দিবে যে এটাও দিয়ে দিবে এটাও দিয়ে দিবে। অনেকে এটা দাগায় ফেলবে, কারণ সে ভাববে যে দুইটা ইলেকট্রন দিয়ে দিছে, তাই এখানে মনে হয় জিরো হবে, মানে মাইনাস হয়ে যাবে, -2 2 - 2 = 0। তো না, এটা রাইট না, এটাই হচ্ছে রাইট। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রেখে, এরকম ট্রিকি ট্রিকি ছোট ছোট জিনিসই কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, তো খুব বেশি কঠিন কিছু আসে না। ডিউটেরন, এখন ডিউটেরিন কি বলতো? আমরা জানি হাইড্রোজেনের আইসোটপ তিনটি, তাই না? তোমরা অনেকেই নামটা পারবে, তো আমি নামটা লেখার আগে আমি গঠনগুলো দেখাই, ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট আমাদের আজকের পড়াশোনার জন্য, এটাও অনেকটা লাগবে আমাদের, তাই আমি এটা দেখাচ্ছি। তো দেখো, মাঝখানে একটা কি প্রোটন, আর এই হচ্ছে কক্ষপথে একটা ইলেকট্রন। হ্যাঁ, তো আচ্ছা, অনেকগুলো মেসেজ আসছে, এটা কি তোমরা কি অ্যান্সার দিচ্ছ? বিটা এই ক্ষেত্রে না, এটা হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে। বিটা হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে। যে বলছে যে বিটা কোন ক্ষেত্রে? ভাইয়া কালার নিয়ে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কালারটা নিচ্ছি আমি, এটা ভালো কথা বলছো। কালার নিতে যদি এখানে প্রেজেন্টেশন একটু সমস্যা, কারণ আমি আবার নতুন করে আঁকি, এখানে আর কি বারবার নিচে যেতে হয়। আচ্ছা, আমি আগে নিউক্লিয়াসটা আঁকি, এটা আঁকলাম। এটা কি একটা প্রোটন, মানে আমি নর্মাল হাইড্রোজেনটা আঁকছি। তারপর এই যে কক্ষপথ, তারপর হচ্ছে এই হচ্ছে ইলেকট্রন। হ্যাঁ, তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এই যে এইভাবে, হাইড্রোজেন উপরে 1 নিচে 1, কারণ নিউক্লিয়াসে একটাই প্রোটন আছে তাই উপরে 1, আর ইলেকট্রনও একটাই আছে তাই নিচে 1। হ্যাঁ, তো এটা তো আমরা নর্মাল হাইড্রোজেন জানি, কিন্তু এটাকে আবার প্রোটিয়ামও বলা হয়। আর এটা নর্মাল হাইড্রোজেন প্রোটিয়াম, তো এটাকে অন্য নামে প্রোটিয়ামও বলা হয়। তারপর হচ্ছে এটা আমাদের ইসের মধ্যে, পরিবেশে 99.98% পর্যন্ত বিরাজ করতে পারে, মানে এটা স্থায়ী। হ্যাঁ, আর টোটাল টোটাল হাইড্রোজেনের যে তিনটা আইসোটোপ, তার মধ্যে এটাই 99.98% বিরাজ করে, আর বাকিগুলো তাহলে বুঝো কত নর্মাল। আমরা এরপরে দেখব একটা নিউক্লিয়াসে একটা প্রোটন, একটা নিউট্রন, তারপর এই যে এরকম একটা ইলেকট্রন। এই গঠনটা আমরা কিভাবে লিখব? অবশ্যই হাইড্রোজেন নিচে একটা ইলেকট্রনের জন্য উপরে দুইটা নিউক্লিয়াসে উপস্থিত একটা নিউট্রন এবং একটা প্রোটনের জন্য, তাই তো? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম। তো এটা কত পার্সেন্ট এক্সিস্ট করে আমার এই মুহূর্তে খেয়াল নাই, তো ওই বাকি 0.02%-এর মধ্যে এটা মনে হয় দ্বিতীয় যেটা বেশি এক্সিস্ট করে। আর আরেকটা কি হচ্ছে, আরেকটা আমি আঁকবো এবার। আচ্ছা, এরপরে হচ্ছে একটাই প্রোটন, তিনটার ক্ষেত্রে একটাই প্রোটন কিন্তু দুইটা নিউট্রন। সাদাগুলো দিয়ে কিন্তু মানে আর কি শুধু ভিতরে সাদা, সেগুলো দিয়ে কিন্তু নিউট্রন বোঝাচ্ছি। তারপর আরেকটা সার্কেল, এরপর কি, এরপরে আরেকটা ইলেকট্রন। হ্যাঁ, তো এটাকে আমরা আঁকবো 3H1 দিয়ে। এটাকে বলা হয় টিট্রিয়াম। হ্যাঁ, এটাকে বলা হয় টিট্রিয়াম। তো দেখো পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এখানে কোনো নিউট্রন নাই, 0 নিউট্রন, এখানে একটা নিউট্রন, এখানে দুইটা নিউট্রন। এই গঠনগুলো আশা করি মানে আগে তো অনেক প্যাচ লাগছে, আমি শিওর মোটামুটি যে পড়ছো কিন্তু ভুলে গেছো। তো এখন আশা করি মানে ভুলটা হবে না। তোমাকে পরীক্ষার হলে চাইতেই পারে যে হাইড্রোজেনের তিনটি আইসোটোপ কি কি, তুমি লেখো, উল্লেখ করো। তো তখন কিন্তু এরকম ভাবে উল্লেখ করতে হতে পারে, কারণ এগুলো বেসিকের উপর ভিত্তি করেই প্রশ্ন করা হয়। তো এখন দেখো, ডিউটেরন আর ডিউটেরিয়াম কি একই জিনিস?
ডিউটেরন আর ডিউটেরিয়াম কিন্তু একই জিনিস একদম না, একদম একই জিনিস না। হ্যাঁ, তো ডিউটেরন এর যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, ডিউটেরনের সরি ডিউটেরিয়ামের নিউক্লিয়াসটাকে বলা হয় ডিউটেরন। আশা করি এটা মনে রাখতে পারবা, ডিউটেরন। তো ডিউটেরিয়ামের নিউক্লিয়াসকে ডিউটেরন বলে। তো এটা হচ্ছে কম্পোজিট কণা। এখন দেখো এত ডিটেলস আলোচনা করেছি এই কারণেই যেন ডিউটেরিয়াম সম্পর্কিত, তারপরে যে আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ সম্পর্কিত যদি প্রশ্নগুলো আসে তোমরা আশা করি ভুল করবে না। তারপর আমরা সামনের দিকে আগাই। আমাদের কিন্তু কণিকা সম্পর্কিত যে আলোচনা সেটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এগুলো পড়তে গিয়ে অনেক সময় প্যাচ লেগে যায়, তো তাই আলোচনাগুলো করার কারণে এখন আশা করি প্যাচ লাগবে না। তাহলে সামনে আগাই। এরপরে দেখো এই যে জেনে রাখার যে তথ্যগুলো আছে সেগুলো কি কি, মানে এখানে কয়েকটা আছে, 7টা আছে। তো এগুলো তো তোমরা নোটেই পাবা। তো এই 7টার মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু এখন তোমাদের আর কি বুঝাই দেব একটু। আর একটু আগে যা পড়াইলাম তার সাথে রিলেটেড। নিউট্রনকে নিরপেক্ষতার রূপকার বলা হয়। হ্যাঁ, কারণ নিউট্রনকে কেন নিরপেক্ষতার রূপকার বলা হয়? কারণ নিউট্রনের চার্জ কি? 0, তাই না? প্রোটনকে মৌলের পরিচিতি নির্ধারক বলে, কারণ প্রোটন সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা, যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। আর এই জেড দিয়ে আমরা পর্যায় সারণীতে প্রোটনের সংখ্যার অনুযায়ী আমরা দেখতে পারি যে তার অবস্থান কোথায় আছে, তারপর হচ্ছে তার মধ্যে ইলেকট্রন সংখ্যা কত, তাই তো? তারপর হচ্ছে ইলেকট্রনকে কক্ষপথে সঞ্চারণশীল ঋণাত্মক ইলেকট্রন বলে। এটা খুবই একটা নর্মাল কথা যে ইলেকট্রনকে সঞ্চারণশীল ঋণাত্মক ইলেকট্রন বলে, মানে ইলেকট্রনকে নর্মাল ইলেকট্রন বলে না, সঞ্চারণশীল ঋণাত্মক ইলেকট্রন বলে। এটা আমি এখনো দরকার পড়ে নেই। সঞ্চারণশীল বলতে বোঝায় যে চলমান বা সদা গতিশীল। হুম। আর নিউট্রন সংখ্যা আইসোটোপ নির্ধারণ করে। নিউট্রন সংখ্যা আইসোটোপ নির্ধারণ করে। একটু আগে আমরা দেখলাম হাইড্রোজেনের 3টে আইসোটোপ, এটার সাথে এটা রিলেটেড। হ্যাঁ, 3টি আইসোটোপ। আচ্ছা, দেখো হাইড্রোজেন, ওই যে একটু আগে যে দেখলাম কি কি দেখলাম, আমরা দেখলাম প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তাই না? তো এই 3টা দেখলাম। তারপর দেখো মৌলের আইসোটোপ উহা নিউট্রন সংখ্যার উপর নির্ভরশীল। একটু আগে দেখলাম যে 0, প্রথমটা হচ্ছে তোমার প্রোটিয়ামে 0টা নিউট্রন, ডিউটেরিয়ামে 1টা, আর ট্রিটিয়ামে 2টা থাকে। তো এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে নিউট্রন সংখ্যার উপর নির্ভরশীল কোনটা? আইসোটোপ, তাই না? তারপর হচ্ছে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যাকে বলা হয় নিউক্লিয়ান সংখ্যা, আর এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাই না? কারণ নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? প্রোটন আর নিউট্রন, এই যে এরকম 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 ভাবে থাকে, তাই তো? তো এই যে প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসে থাকে, তো দুইটার যোগফলই তো তোমার একটা পরমাণুর পুরো ভরটাকে রিপ্রেজেন্ট করে, কারণ ইলেকট্রনের ভর তো নগণ্য। তাই আমরা যদি এটাকে বাদ দেই, মূল ভর কোথায় আছে? মূল ভর আছে নিউক্লিয়াসে। হুম। তো এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ দিয়ে মনে রাখতে পারো অ্যাটমিক নাম্বার। হুম। তো মনে রাখার জন্য সহজ হবে, সোডিয়াম ও গোল্ডের কোনো একাধিক আইসোটোপ নেই। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। এরকম ইনফরমেশন কিন্তু পরীক্ষায় চলে আসে এমসিকিউতে। কেমিস্ট্রির ক্ষেত্রে যে জিনিসটা বেশি আসে ভার্সিটিতে, সেটা হচ্ছে তোমার মনে করো ইনফরমেটিভ যে বিষয়গুলো, যেমন এই যে এখানে যে ইনফরমেশন গুলো তোমাদেরকে দিচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, তো এদের এই দেখো আমরা একটু আগে দেখলাম হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। তো এরকমই অন্যান্য মৌলেরও অনেক আইসোটোপ পাওয়া যায় পরিবেশে বা কৃত্রিম ভাবে তৈরি করা যায়, কিন্তু সোডিয়াম আর গোল্ডের ক্ষেত্রে কি একাধিক আইসোটোপ নেই। আচ্ছা, এরপরে দেখো পরমাণুর বিভিন্ন খুঁটিনাটি তথ্য। এখানে যে এটা মানে অনেক ইম্পর্টেন্ট, বলতে গেলে যে তুমি এটা যদি না পারো তাইলে পরীক্ষা দেওয়ার দরকার নেই, এরকম একটা অবস্থা। কারণ এগুলো আসে পরীক্ষায় প্রায় সময় আসে, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এই যে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংক্ষেপের যে ইতিহাস আর কিছু তথ্য, মানে কত সালে আবিষ্কৃত হয়, কে আবিষ্কার করেন, এরা কোথায় থাকে বা কোথায় অবস্থান করে, আর এদের চার্জ। তো দেখো আমি একটা সহজ পন্থা তোমাদেরকে বলি সিরিয়ালি। কারণ দেখো অবস্থান তোমরা জানো, অবস্থান কি? ইলেকট্রন অবস্থান কক্ষপথে, নিউট্রন প্রোটন কোথায়? নিউক্লিয়াসে, নিউট্রনও নিউক্লিয়াসে, তাই না? তো সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই 3টা তথ্য নিয়ে, 3টা বক্স নিয়ে, তাই না? এই 3টা সারি নিয়ে। তো এই 3টা সারি কিভাবে মনে রাখবা? তুমি মনে রাখো 57, 19, 32।
57, 19, 32। এখন তোমার 1800টা বলার দরকার নেই, নিশ্চয়ই 1997 সালে ইলেকট্রন আবিষ্কার হয়নি, এটা তুমি বুঝো। তো এটা সামনে যে 18 হবে এটা তুমি জানো, 1919 যে হবে এটাও তুমি জানো, আর 1932 হবে এটাও। তাহলে তাহলে তুমি এই সিরিয়ালে মনে রাখো একটা ছন্দ, মনে করো যে ওই যে নাম্বার যেরকম আমরা মনে রাখি, যে ধরো 015 97 19 32 এরকম আমরা মনে রাখি না, তো এরকম 97 19 32 মনে রাখো। তাহলে আবিষ্কারের সালগুলো তোমার মাথায় থাকলো, পরীক্ষার অপশনে পাইলেই টুক করে দাগাই দিবা। তারপর হচ্ছে আবিষ্কারক কে, এগুলো একটু মনে রাখতে হবে। জে থমসন, রাদারফোর্ড, চ্যাডউইক, জে থমসন, রাদারফোর্ড, চ্যাডউইক, এরকম ভাবে 2-3 বার 4 বার 5 বার করে পড়লেই তোমার এটা মনে থেকে যাবে, পরীক্ষার হলে ভুল হবে না। কারণ এগুলো কিন্তু ভুল করো না, এগুলো ভুল করলে কিন্তু অনেক পিছিয়ে যাবা। হ্যাঁ, আর চার্জটা দেখো, নর্মাল যে চার্জটা মানে কুলম্ব চার্জ, এটা হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাসটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ ইলেকট্রন 10⁻⁻19 কুলম্ব। আর যেহেতু প্রোটন আর ইলেকট্রনের চার্জ সমান এবং বিপরীত, তাই এটা হবে পজিটিভ, তার মানে সামনে মাইনাস থাকতেছে না, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, তাই না? কিন্তু এটার আরেকটা এককে আমাদের মনে রাখা খুব জরুরি, পরীক্ষায় চলে আসে। মাইনাস দিলাম 4.8 ইন্টু 10⁻⁻10 ESU, এটা আছে। আর সেম, আচ্ছা আইসোটোনের কথা বললো, আচ্ছা আইসোটোপ এগুলো নিয়ে আমরা আলোচনা করবো সামনে, অবশ্যই এটা নিয়ে ভালো আলোচনা আছে। আচ্ছা, তো এটা তো গেল। আর এই যে এখানে কি হবে, পজিটিভ 4.8 ইন্টু 10⁻10 ESU। আশা করি এইগুলো তোমাদের মনে থাকবে। এই ইনফরমেশন গুলো মনে রাখা খুব বেশি টাফ না, কারণ এগুলো তোমরা আগেই তোমাদের দেখে আসছো, পড়ে আসছো এইচএসসি তে, কিন্তু এগুলো আসলে অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, তাই তো, তাই আমরা এগুলো মাথায় রাখবো। হ্যাঁ, তো নেক্সট চলে যাই। এখন দেখো, এখন আমি যেগুলো পড়াচ্ছি মনে হয় খুব বাচ্চা পড়া, তাই না? একটু পরে যখন আমরা আইসোটোনে ঢুকবো, তখন এগুলোই মানে আমাদের কাজে লাগবে, এগুলো নিয়ে আমরা আর কনফিউজড হব না, তাই না? তো একটা মৌলের সাধারণ সংকেত কি, এখন তোমাদের যদি লিখতে দেওয়া হয় তুমি অনেক কিছু পারো, কিন্তু হঠাৎ করে যদি বলি যে একটা মৌলের পরিচয়ের জন্য সাধারণ সংকেত কি, তাহলে কিন্তু যে কেউ আটকে যেতে পারে, তাই না? তো এই যে দেখো, এক্স এর এখানে এ আছে, জেড আছে। হ্যাঁ, তো এ দিয়ে আমরা একটু আগে দেখলাম কি বোঝায়, ভর সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। এ দিয়ে অ্যাটমিক নাম্বার মনে রাখতে পারো। ইংলিশ টার্ম অনেক সময় মনে রাখা খুব ভালো, এতে করে আর কি মেমোরাইজিং টা আরো ভালো হয়। আর জেড দিয়ে বোঝায় পারমাণবিক সংখ্যা। তো দেখো, আর এই প্লাস মাইনাস এম দিয়ে কি বোঝায়, আয়ন, যদি আয়ন থাকে, তাই না? আর এই এন দিয়ে বোঝায় অণুর সংখ্যা। আশা করি ক্লিয়ার। আর ওই এটা এগুলো তো এখানে লেখাও আছে, তা আমি লিখে দিলাম, নোট যেভাবে করি আমরা ওইভাবে। তো এরপরে দেখো, এখন তোমরা এখানে দেখো যে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নির্ণয়ের কিছু প্রশ্ন আমাদের চলে আসছে, আমার বিশ্ববিদ্যালয়ে আসছে আর কি, জেইউতে আসছে 17-18 সালে, রিসেন্টলি চলে আসছে, তাই না? আচ্ছা বুঝাই দিচ্ছি, তো বুঝাই দেন ভাইয়া। আচ্ছা বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ চলে গেল কই, ঠিক আছে। তো দেখো, ধরো আমি একটা উদাহরণ দিই, তাই না? উদাহরণে যাচ্ছিলাম, তো কোনটা নিব, হিলিয়ামটাই নেই, একটু আগে দেখে আসছি যেহেতু এটাই দেখি। তো হিলিয়ামের উপরে লিখি 4, নিচে লিখি 2, তাই না? তো হিলিয়ামের এই 2 মানে হচ্ছে কি, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যার অর্থ কি তোমরা জানো, প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়, তাই না? তাহলে এটা বলতে পারি যে এটা প্রোটন সংখ্যা, তাই না? এখন যে কোনো পরমাণু যদি অস্তিত্ব থাকতে হয়, নরমালি তার কেন্দ্রে যে কয়টা প্রোটন থাকে, বাইরে সে কটা ইলেকট্রন কিন্তু ঘুরতে হবে, তাই না? তাহলে কিন্তু চার্জের স্টেবিলিটিটা থাকতেছে না যদি না হয় এরকম। দেখো, কেন্দ্রে যদি এরকম 2টা প্রোটন থাকে, তো বাইরে যদি একটা ইলেকট্রন, এই যে ইলেকট্রন ঘুরে, 2টা ইলেকট্রন ঘুরতেছে ধরো, যেহেতু এইটারই দেখাচ্ছি। তো এখন যদি এখানে 2টা প্রোটন 2টা ইলেকট্রন না হয়, তাহলে কি হবে, চার্জ কি শূন্য হবে? আর পরমাণুর চার্জ তো শূন্য, এটা তো আমরা সবাই জানি, নরমালি তো পরমাণুর চার্জ শূন্য হয়, তাই না? তো তার মানে আমরা বলতে পারি যে নরমালি
প্রোটন সংখ্যাই হচ্ছে আবার কি, মানে এই পারমাণবিক সংখ্যাটা আবার কি ইলেকট্রন সংখ্যাকেও ইন্ডিকেট করে। ই সংখ্যা লিখলাম যাতে তোমরা বুঝে নাও ইলেকট্রন সংখ্যা। তো এটা দিয়ে আমরা বুঝলাম, মানে এই বেসিক কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হলো পারমাণবিক সংখ্যা কি। আর উপরে এটা হচ্ছে কি ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এটা কিন্তু আসে পরীক্ষায় যে নিউক্লিয়ন সংখ্যা বের করো। ভর সংখ্যাকেই নিউক্লিয়ন সংখ্যা শুনে অনেকেই ভাবে যেটা অন্য কিছু। তো দেখো এই ভর সংখ্যা আবার কি জিনিস। ভর সংখ্যা সবকিছুই আমরা জানি যে পরমাণুর ভর মানে সম্পূর্ণটাই বলতে গেলে নিউক্লিয়াসের ভরের সমান, তাই না? কারণ নিউক্লিয়াসে যা থাকে বাইরে কিন্তু তা থাকে না। কক্ষপথগুলো তো এগুলো তো কল্পিত, তাই না? এগুলো তো আঁকা, মানে এগুলো তো কোনো সলিড কিছু না। এটা জাস্ট একটা গতিপথ, আমরা এই পথে দৌড়াইতেছি, তাই না? বা ইলেকট্রন গুলো এই পথে দৌড়াইতেছে। তো তাই বেশিরভাগ ভর কোথায় অবস্থান করে? অবশ্যই নিউক্লিয়াসে, তাই না? তো নিউক্লিয়াসের ভরটাকেই আমরা ধরতে পারি পরমাণুর ভর। তো পরমাণুর ভরটাই হচ্ছে এখানে ভর সংখ্যা। এখন পরমাণুর মধ্যে কি কি আছে? পরমাণু নিউক্লিয়াসে আছে দুটা প্রোটন, দুটা নিউট্রন, তাই না? তো আমরা বলতে পারি 2p প্লাস 2n ইকুয়ালস টু কত? 4। এখানে আমরা এটা কি, এটা হচ্ছে আমরা এ দিয়ে প্রকাশ করি, তাই না? এটাই হচ্ছে ইকুয়ালস টু এ। এইভাবেই নির্ণয় করা হয়। এ হচ্ছে কি অ্যাটমিক নাম্বার বা ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যা। তো আশা করি এগুলো নিয়ে আর কেউ প্যাচ লাগাবে না। এখন একটু আগে আমরা দেখাইছিলাম যদি এটা +2 হইতো, অর্থাৎ আলফা কণা হইতো, তাহলে কি এখানে 2 হতো? দেখো ইলেকট্রন সংখ্যা 0 হয়ে যেত, ঠিক, এটা অবশ্যই ঠিক। কিন্তু এটা কিন্তু আসলে মূলত কি কে রিপ্রেজেন্ট করে? প্রোটন সংখ্যা, না? তো প্রোটন সংখ্যা কি আর 2 এর সাথে এইটার মানে দুইটা ইলেকট্রন দিলে চেঞ্জ হবে? না। ইলেকট্রন যদি বাইরের কক্ষপথ থেকে চলেও যায়, এই নিউক্লিয়াস থেকে কিন্তু কিছু যাচ্ছে না। তাই এটা প্রোটন সংখ্যাকে রিপ্রেজেন্ট করে বলে এখানে আমরা 0 লিখবো না। এই আরো ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। এটা নিয়ে কিন্তু কনফিউশন তৈরি হতে পারতো। আর হিলিয়ামের সাথে অনেক সময় দেখা যায় হিলিয়াম যখন নিজেদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে তখন আমরা এই হিলিয়ামকে 2 আকারে দেখতে পারি। এটাকে এখন একটু করে দেই। তো হিলিয়ামকে আমরা হিলিয়াম 2 এই আকারে দেখতে পারি, তাই না? হিলিয়াম 2 কি, এটা কি গ্যাস? হিলিয়াম গ্যাস। মাইকটা কার ওপেন হয়েছে? আচ্ছা আমি মিউট করে দিলাম। ওকে, তো হিলিয়াম গ্যাস। তো হিলিয়াম 2 এটা দিয়ে, এখানে 2 দিয়ে কি বোঝাচ্ছে? অবশ্যই তোমরা জানো, এটা দিয়ে বোঝাচ্ছে অণুর সংখ্যা। এটা তোমরা জানো। তো আমরা 4টা টার্ম দেখলাম যে চারপাশে যে প্যারামিটার গুলো সেট হতে পারে এখানে, এখানে, এখানে আর এখানে, সেগুলো আমরা এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা নিলাম। এখন দেখো তোমাকে যদি একটা এরকম যে কোনো একটা মনে করো পরমাণু দিয়ে দেয়, সেটা থেকে তোমরা কিভাবে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বের করবে? যেমন দেখো এখানে পি এর উদাহরণটা দিছে, কি ফসফরাসের উদাহরণ দিছে নাকি? এই যে 15, তারপর হচ্ছে 31, তাই না? এটা দিয়ে দিছে, বলছে যে এখান থেকে তুমি ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো। এগুলো কিন্তু আসলে পরীক্ষায় আসে। হ্যাঁ, তো দেখো এখানে আমরা জানি যে প্রোটন সংখ্যা ইকুয়ালস টু পি ইকুয়ালস টু এন সংখ্যা। আমি সংখ্যা লিখলাম না, জাস্ট পি ইকুয়ালস টু এন লিখলাম। তাই সরি, পি ইকুয়ালস টু ই হবে, আমি এন লিখছি। পি ইকুয়ালস টু ই মানে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা 1। তাই এখানে আমরা কি লিখতে পারি? 15টি ইলেকট্রন, তাই না? ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যাও তো একই, 15টি। তাহলে 15টি প্রোটন, পি, একই কথা। তো তারপর হচ্ছে কি, তারপর আমরা এখান থেকে কিভাবে ভর সংখ্যা নির্ণয় করব? এ ইকুয়ালস টু, দেখো এ ইকুয়ালস টু আমরা কি জানি? আমরা জানি নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। কারণ কেন্দ্রের মধ্যে তো এই দুইটাই থাকে, তাই না? নিউক্লিয়াসে তো এই দুইটাই থাকে। তো আমরা দেখলাম যে এখানে প্রোটন সংখ্যা কয়টা? 15টা। 15টা আগে বসাইলাম, জানি না কোনটা, এন জানি না, তাই না? তো আবার আমরা কিন্তু এ জানি, এ তো 31, তাই না? তাহলে আমরা লিখতে পারি 15 প্লাস এন ইকুয়ালস টু 31। তো এখান থেকে এন কিভাবে বের করবো? এন ইকুয়ালস টু 15 কে এই পাশে নিয়ে যাব, 31 মাইনাস 15, এটা কি হয়? 16 হয়। তাহলে আমরা পাইলাম নিউট্রন সংখ্যা 16টি, মানে প্রোটন আর ইলেকট্রন থেকে নিউট্রন সংখ্যা 1 বেশি। তো এরকমই আসলে কোয়েশ্চেন গুলো দেয়, বুঝছো? তো এগুলো কিন্তু খুব বেশি কঠিন না। আর এখানে প্লাস প্লাস, এখানে যে প্লাস প্লাস দেখছো, প্লাস প্লাস আর 2 প্লাস একই কথা, দুইটা প্লাস একই। তো এখন দেখো একাধিক
অণুর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা নির্ণয়। হ্যাঁ, তোমরা একাধিক অণুর ক্ষেত্রে কিভাবে নির্ণয় করবা, এখানে যে এক্সাম্পলটা দিয়ে দিছে যে 14 n, এখানে নিচে 7, খেয়াল করো কিভাবে লিখছে, এটা হচ্ছে অণুটাও লিখছে তাই না, তারপর হচ্ছে এটার 20টা অণু, তো এটা মানে নাইট্রোজেন গ্যাসের, এটা তো গ্যাস, নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাসের নিউট্রন সংখ্যা কত, 20টা অণুর, একটা না কিন্তু। তো এটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো একটা সূত্র আছে, সূত্রটাও কিন্তু আমাদের পড়ার সাথে রিলেটেড, যে a মাইনাস জেড, উপরেরটা মাইনাস নিচেরটা, a মাইনাস জেড 14 মাইনাস 7 ইন্টু কত, অণুর সংখ্যা। কারণ কি এখানে কিন্তু শুধু নাইট্রোজেন নাই, নাইট্রোজেন অণু আছে, আর এরকম অণু আছে আরো 20টা, তাই না? এটা কিন্তু ভুল করে অনেক সময় পোলাপান। তো দেখো যে 20টা এরকম আছে, তাহলে এখানে অণু সংখ্যাটাও জরুরি। আর কয়টা আছে এরকম অণু, 20টা। দুইটা আছে পরমাণু, দুইটা পরমাণু নিয়ে একটা নাইট্রোজেন গ্যাসের অণু তৈরি হয়েছে বা নাইট্রোজেন তৈরি হয়েছে। তারপর হচ্ছে গিয়ে সেটাকে আমরা 20 দিয়ে গুণ দিলাম, কারণ টোটাল 20টি অণু আছে। তো এখান থেকে আমরা উত্তর পাবো 280। তো এগুলো তো এখন ইজি লাগবে, এখন আর কনফিউশন তোমাদের তৈরি হবে না, এইসব জিনিসগুলো নিয়ে আসলে শুধু শুধু তোমাদের প্যারা নিতে হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছো, সামনে আগাই। এইবার আসি আইসোমার, আইসোটোপ, আইসোবার আর আইসোটোন, এগুলো নিয়ে আরো প্যাচ লাগে তাই না? এগুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু না, মনে হয় যেন মনে রাখা যায় না, তাই তো? তো আইসো, এই আইসো দিয়ে আসলে সব জায়গায় দেখো এই টার্মটা আছে আইসো। আইসো শব্দটার অর্থ কি? আইসো শব্দটির অর্থ হচ্ছে একই। আইসো শব্দটির অর্থ একই, তাই না? মানে সেম। যদি ইংলিশ দিয়ে ভালো মনে রাখতে পারো তাহলে সেম দিয়ে মনে রাখো, কোনো সমস্যা নেই। তো আইসো। এখন দেখো আইসোমার সম্পর্কে কিন্তু আমি ওই যে প্রথম যে আমার লেকচারটা ছিল জৈব যৌগের, সেখানে কিন্তু অনেকগুলো উদাহরণ দেখাইছি, তবে সেগুলো ছিল জৈব যৌগের উদাহরণ। এখন দেখো যে, তো এই দুটা তো সেমই তাই না? তোমরা তো বলবো এই দুটা সেম, কিন্তু আমি যদি বলি এই দুটো আইসোমার, এখন কেন আইসোমার, আমি এই উদাহরণ দিয়ে সংজ্ঞায় যাচ্ছি, কারণ পরীক্ষায় সংজ্ঞা চাইতে বেশি এই উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট। সংজ্ঞা তোমরা আগে পড়ে আসছো, মুখস্থ হয়তো অনেকের আছে, যে একই রকম দেখতে পরমাণুগুলোর যদি তেজস্ক্রিয়তা, তারপর হচ্ছে বৈশিষ্ট্য ইত্যাদিতে পার্থক্য থাকে, তাহলে তাদেরকে আইসোমার বলা হয়। আইসোমার বলতে বোঝায় যে একই রকম দেখতে, কিন্তু এদের মধ্যে ধর্মের কিছুটা পার্থক্য দেখা যায়। তো এগুলো হচ্ছে ল্যাবরেটরিতে পরীক্ষা করে আসছে। হ্যাঁ, আচ্ছা, কে যেন আনমিউট করছে, একটু মিউট করে দিও। একজন দুইজন একটু পরপর খালি ইয়ে করছো। হ্যাঁ, তো এইটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে আইসোমার কি জিনিস। এই উদাহরণটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অ্যাডমিশনে আসে। আর আইসোটোপ, আইসোটোপ, টোপের প দিয়ে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে প্রোটন। প্রোটন। আর তাহলে আমরা কি বলতে পারি, যে আইসো যেহেতু একই আর প্রোটন সংখ্যা সেম থাকে, অর্থাৎ কতগুলো মৌলের মধ্যে বা একই মৌলের কতগুলো পরমাণুর মধ্যে যদি প্রোটন সংখ্যা সমান না হয়, সেক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি আইসোটোপ। ঠিক আছে? আর আগে সংজ্ঞাগুলো দেখি। বার, বার দিয়ে মনে রাখবা ভর, যতটা সহজভাবে মনে রাখা যায় সেগুলো দেখাই দিচ্ছে আর কি। ভর, তার মানে আইসো মানে একই, আবার ভর মানে, বার মানে ভর, তার মানে এরকম যেগুলোর মধ্যে ভর গুলো সেম, ভর সংখ্যা সেম, যেগুলোর মধ্যে ভর সংখ্যা সেম, সেগুলোকে আমরা বলি আইসো বার। আইসোটোন, টোনের ন দিয়ে কি মনে রাখবা, নিউট্রন। তাহলে সংজ্ঞাটা তোমরা বুঝেই গেছো যে এটা কি। যখন নিউট্রন একই থাকে এবং বাকি প্যারামিটার গুলো বা বাকি মানগুলো সেম থাকে না, সেগুলোকে বলে আইসোটোন। হ্যাঁ, তো এগুলোর কয়েকটা উদাহরণ এখন আমরা দেখব। এখন প্রথমটার উদাহরণ হচ্ছে আইসোটোপের উদাহরণ দেখব। আইসোটোপের উদাহরণ কিন্তু আমরা ওই হাইড্রোজেনের যেটা দেখলাম 3টা আইসোটোপ, ওইটাই কিন্তু মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি ঘুরে ফিরে সেটাই আসে বারবার, এই কারণে ওটা আমি আগে দেখাই দিছি। এই দেখো আঁকা কত সহজ, 1 1 2 1, মানে লেখার কি কত সহজ, 3 1। তো দেখো এখানে কি প্রোটন সংখ্যা সেম না, মানে পারমাণবিক সংখ্যা 1 1 1, এই যে প্রোটন সংখ্যা কিন্তু সেম,
তা প্রোটন সংখ্যা সেম, কিন্তু বাকি প্যারামিটার ভিন্ন। যেমন এখানে ভর সংখ্যা 1 2 3। তো এটাই কিন্তু একটা উৎকৃষ্ট উদাহরণ আইসোটোপের। আরো আছে, অক্সিজেনের আছে। তো অক্সিজেনের দেখো, অক্সিজেন নরমালি কি হয় 16 8 8, তাই না? তারপর কি হয়, যেহেতু এটা আইসোটোপ তাহলে নিচে 8 সেম থাকবে, উপরে 1 করে বাড়লো। এই এটা হচ্ছে তোমার, এগুলো হচ্ছে কি আইসোটোপের খুব জনপ্রিয় উদাহরণ। এগুলো পরীক্ষার এমসিকিউতে আছে যে নিচের কোনগুলো আইসোটোপ। হ্যাঁ, তো এটা আসে। এবারে দেখবো আইসোবারের কিছু উদাহরণ। আইসোবারের মধ্যে আইসোবার কিন্তু একই মৌলের নরমালি হয় না, মানে এগুলো দেখো, এগুলো কিন্তু সেম মৌল, অক্সিজেন তারপর কি হাইড্রোজেন, কিন্তু আইসোবার গুলো মূলত একই মৌলের হয় না। অন্যান্য মৌলগুলো যেগুলো আছে সেগুলো পরপর দেখা যায় পর্যায় সারণীতে, ধরো পরপর 3টা মৌল অনেক সময় আইসোবার হয়। কিভাবে? আমরা নিকেল, তারপর হচ্ছে কপার আর জিঙ্কের দিকে তাকাই। দেখো এখানে আমরা বললাম যে ভর সংখ্যা সেম থাকে, তো ভর সংখ্যা তো সেম থাকবে। সবগুলোর ভর সংখ্যা কত? 64। আর এগুলোর তফাৎ কোথায় হবে? ভর সংখ্যা এক, তো অন্যগুলোতে তফাৎ হবে। তাহলে অবশ্যই পারমাণবিক সংখ্যায় তফাৎ হবে। তো আমরা জানি এগুলো পারমাণবিক সংখ্যা কত? 28 29 30। তো দেখো এই 3টা মৌল, এগুলো কিন্তু আলাদা আলাদা মৌল, নিকেল কপার আর জিঙ্ক, এগুলো কিন্তু পরস্পরের আইসোবার। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। পোলাপান ভাববে যে সবসময় তো একই ধরনের মৌলগুলো নিয়ে এরকম টার্মগুলো আসে, তাই না? আইসোবার, আইসোমার, আইসোটোপ, কিন্তু আসলে না, আইসোবারের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন। তো আশা করি এখন আগের থেকে অনেকটাই ক্লিয়ার তোমাদের কাছে। এরপর আমরা আইসোটোনের নিয়ে লাস্ট আলোচনা করব। আইসোটোন কি বলছিলাম? নিউট্রন সংখ্যা সেম থাকে, তাই না? নিউটন সংখ্যা দেখো, এখন আমি যদি একটা উদাহরণ দেই, কোনটা দিব? আচ্ছা, হাইড্রোজেন আর হিলিয়াম, এখানে 3 হবে, 3। তো এখানে দেখো এই যে সেম কেন হয় নাই? 2 থেকে 1 মাইনাস করো, আসবে 1। আর এই 1টা কি? নিউট্রন সংখ্যা। আবার 3 থেকে 2 বিয়োগ করো, এটা আসবে 1, এটাও কি নিউট্রন সংখ্যা, তাই না? তাহলে নিউট্রন সংখ্যা কি সেম না? তাহলে আমরা পাইলাম নিউট্রন সংখ্যা সেম, ভর সংখ্যা আলাদা। দেখো পারমাণবিক সংখ্যাও আলাদা দেখাচ্ছে, ভর সংখ্যা আলাদা দেখাচ্ছে। এটার উপরেরটা সেম, নিচেরটা আলাদা, এটার নিচেরটা সেম, উপরেরটা আলাদা, আর এটার দুইটাই আলাদা আলাদা। যেটা মানে মানে মূলত এক কোনটা? নিউট্রন। তো এইরকম কয়েকটা উদাহরণ তোমরা বইয়ের মধ্যে পাবে, যে যে বই পড়তেছো। তো এগুলো হচ্ছে উল্লেখযোগ্য উদাহরণ। এগুলো দিয়ে আশা করি তোমাদের এগুলো মানে আইসো রিলেটেড যতগুলো টার্ম আছে, আইসোমার, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এগুলো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে কি উপর দিয়ে লেখা চলে আসছে না? সমস্যা নেই, তোমরা এটা নোটেই পাবা যে চিকিৎসা বিজ্ঞানে আইসোটোপের ব্যবহার কি কি। এগুলো, এইসব তথ্যগুলো কিন্তু সামনে অনেক কাজে লাগে, তাই এগুলো নোটের মধ্যে আছে। এই যে এটা ইম্পর্টেন্ট, ফসফরাস, কোবাল্ট, আয়োডিন, এগুলো বেশি ইম্পর্টেন্ট। রেডিয়ামের এটা দেখো ক্যান্সার নির্ধারণের। তো এগুলো তো হচ্ছে গিয়ে তোমার মুখস্থ করে মনে রাখার জিনিস, মানে মুখস্থ করে বলতে কি একেবারে খুব বেশি প্রেসার দিয়ে মুখস্থ করে রাখবে না, তোমরা মনে করো যে একটা রেগুলার সিকোয়েন্সে মনে রাখবা। তারপর মানে এগুলো তোমরা আর কি নোট থেকে পড়ে ফেলবা। এটা কিন্তু, এগুলো কিন্তু তোমরা আগেও পরিচিত এগুলোর সাথে। তো আমি সামনের দিকে আগাচ্ছি। তো দেখো একটা প্রশ্ন তোমাদের জন্য দিলাম, এতক্ষণ যা পড়াইলাম তার উপর একটা অ্যাডমিশনের প্রশ্ন। হ্যাঁ, নিম্নে উল্লেখিত পরমাণুর সেটগুলোর মধ্যে কোনটি পরস্পরের আইসোটোন? উত্তর দাও, কোনটা? 1 2 3 নাকি 4? দেখি এবার তোমাদের চ্যাট বক্স দেখবো আমি। এক নম্বর, হ্যাঁ এ। কারণ কি দেখো, যেভাবে বুঝাইছি ওটার জন্য কিন্তু খুব ইজি। এন নিউট্রন সংখ্যা তফাৎ আছে, উপরেও মিল নাই, নিচেও মিল নাই, তাই না? এটা দিয়েও কিন্তু মনে রাখা যায়। তারপর হচ্ছে তুমি এরপরে দেখো, এখানেও কিন্তু উপরে মিল নাই, নিচে মিল নাই, কিন্তু মাইনাস যদি করো তাহলে দেখবা যে ভর সংখ্যা কিন্তু সেম হয় না, সরি নিউট্রন সংখ্যা কিন্তু সেম হয় না। তোমাদের মেসেজ করতে যে আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে,
গুড। তোমরা কিন্তু আবার এই যে ক্লাস করতে করতে ঘুমায় যাবে না, হ্যাঁ, এটা কিন্তু একটা আসলে সবারই একটা মানে কি বলে গুণ, যে সবাই ক্লাসের মাঝখানে ঘুমায় যায়। এটা গুণ বলবো না, দোষ বলবো। তো ক্লাসের মাঝখানে ঘুমায়ও না, তাই আর কি এটা দিলাম, মনোযোগ ধরে রাখো। একটু পর আমরা একটা ব্রেকে যাব, সমস্যা নেই। তো আজকে দেখো, আজকে যেগুলো আর কি আমাদের খুঁটিনাটি বিষয়গুলো আমরা বেশি জোর দিচ্ছি, যেগুলো নিয়ে আমরা আর কি এত চিন্তা ভাবনা করি না, তাই না? পড়ে আসছি সবই, কিন্তু মনে থাকে না কেন? কারণ আমরা এত খুঁটিনাটি করে পড়ি না। আচ্ছা, এখন যে তোমাদেরকে একটা ম্যাথ দিছি, সেটাও তোমরা মানে এখানে যা দেখাচ্ছি সবগুলো কিন্তু নোটে আছে, আর এখানেও তো আছেই। তো দেখো, কোন পরমাণুর এম কক্ষপথে আবর্তনরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। ওই কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে এবং আবর্তন কি আবর্তনরত ইলেকট্রনটির গতিবেগ কত হবে। তাহলে এখানে কিন্তু আমাদের কয়টা প্রশ্ন দিছে? কৌণিক ভরবেগও বের করতে বলছে, আবার ইলেকট্রনের গতিবেগও বের করছে। যে এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে রিটেনে। তো আমরা একটা সূত্র জানি, mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই। এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। এটা কিন্তু খুবই পরিচিত একটা সূত্র তোমাদের, তাই না? অবশ্যই সবার পরিচিত। তো mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই। এখন আমরা প্রথমে যেহেতু আমাদেরকে কি বের করতে বলছে, বলছে কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগই হচ্ছে mvr, পুরোটাই হচ্ছে কৌণিক ভরবেগ, তাই তো? তাই আমরা এখন mvr কে নির্ণয় করতে যাচ্ছি। এই যে প্লাঙ্কের ধ্রুবক সবাই জানো, মুখস্থ আছে, 6.624 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34 জুল সেকেন্ড, তাই না? তো এখানে 6.63ও ইউজ করা যায়, কারণ এই যে এখানে 6 আছে, এটা পরে চলে আসে 3 হতে পারে। তো এটাও করা যায়, তবে যদি উল্লেখ করে দেয় তোমার প্রশ্নে, তাহলে কিন্তু এটা ইউজ করতে হবে। আর যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, আমার এই উদাহরণটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে ক্যালকুলেটর যেহেতু ইউজ করতে পারবে না, সেই ক্ষেত্রে কিভাবে করবে সেই মানে আমি সেটা একটু দেখাই দিব তোমাদেরকে হিসাবটা। তো এই নরমাল হিসাবটা তোমরা মনে করো করলা, ঠিক আছে? তো আরেকটা হিসাব আমি যদি দেখাই, যে এখানে দেখো mvr বের করার পরে আমরা এখানে যে এখান থেকে মানে nh বাই 2 পাই করে তো mvr বের করলাম, তারপর m আর v কে এই পাশে নিয়ে সেটাকে যে ভাগাভাগি করে আমরা ভি বের করলাম, তাই তো? কিন্তু এটা তো ক্যালকুলেটরে অনেক ইজি। ধরো তোমাকে এমসিকিউ দিল, কি এমসিকিউ তো আর দুইটা দিবে না, এমসিকিউ তে দিবে একটা। ডিরেক্ট বললো যে ইলেকট্রনের গতিবেগ বের করো, সেই ক্ষেত্রে তুমি কি করবা? এমসিকিউ তে কি করবা দেখো। তো আমরা ডাইরেক্ট সূত্রটা মনে করো যে রাফেই তো করবো, যেহেতু আমরা এমসিকিউ এর জন্য করছি, বা যদি এটা রিটার্ন আসে তাও এইভাবে করতে পারবা, কোনো সমস্যা নাই। 2 পাই, তো দেখো বা v ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, nh 2 পাই mr। এই যে এই দুটা টার্ম কি নিচে চলে আসছে, তাই না? তো তারপর আমরা এখানে এই সূত্রটা তো পেলাম, আমরা এখান থেকে ডিরেক্ট কি বের করতে পারি? ইলেকট্রনের গতিবেগ, তাই না? তারপর দেখো এখন মান নিয়ে কাজ করতে হবে। এই মান নিয়ে কাজটাই খুব বেশি ইম্পর্টেন্ট। তো দেখো আমরা n এর মান কত পাইছি, n এর মান কত পাইছি, m বলছে, তাই না? m ইকুয়ালস টু 3। আমরা জানি কক্ষপথ বা শক্তি স্তরকে কে এল এম এন দিয়ে প্রকাশ করা যায়। কে এর মান হচ্ছে কি 1, মানে কে এর মান মানে হচ্ছে গিয়া প্রথম কক্ষপথ, 2 এল হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এম তাহলে কি তৃতীয় কক্ষপথ। তাহলে এখানে যদি বড় হাতের এন দিত, সেটা হতো চতুর্থ কক্ষপথ। তাহলে আমরা আমাদের দিয়ে দিছে এম, আর এম ইকুয়ালস টু তাহলে কি হবে, মানে শক্তি স্তর সংখ্যা তাহলে 3 হবে। তাহলে আমরা এই যে এই হিসাবে চলে গেলাম, কিন্তু 3 লিখলাম, আমরা প্লাঙ্কের ধ্রুবক নিলাম 6.63 নিলাম ইন্টু 10 ইনভার্স 34, উপরেরটা শেষ, এবার নিচেরটার দিকে যাই। 2 নিলাম, আর পায়ের মান নিলাম 3.14। হিসাবটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ভার্সিটি এক্সামে কিন্তু হিসাবের ক্ষেত্রেই সবাই বেশি আটকায়, তাই না? এম এর ক্ষেত্রে কি করব? এমটা আমরা কই পাবো? এম তো ইলেকট্রনের ভর, এটা কিন্তু আমাদের দিয়ে দেওয়া থাকবে না নরমালি। তো দিয়ে দেওয়া থাকতে পারে, তবে থাকা উচিত না, তাই না? কারণ এটা তো আমাদের মুখস্থ। 9.11 ইন্টু 10 ইনভার্স মাইনাস 31 কেজি। খেয়াল করো কেজি নিলাম, কিন্তু হ্যাঁ কেজি নিছি মানে কি এসআই এককে আমি চলতেছি, তাই না? এসআই এককে আমি হিসাব করতেছি। আর এখানে কিন্তু জুল সেকেন্ডের এটাও কিন্তু এসআই এককে পড়ে, তাই না?
তারপর দেখো এই যে আর এর মানটা যে আমি নিব, এখানে কিন্তু আমার সেন্টিমিটারে আমি করেছিলাম, বা এই যে আমার দেওয়া আছে সেন্টিমিটারে, তো আমি কি সেন্টিমিটারে নিলে হিসাবটা ভুল হবে না? দেখছো এখানে কিন্তু প্যাচ আছে, তো অনেকেই তাড়াহুড়া কিন্তু ডিরেক্ট এটা তুলে দিবে। তো আমি কি লিখবো? আমি লিখবো 3.6 ইন্টু 10⁸ -8 না, আমি লিখবো -10। তো কারণ এই কারণ এখানে আমরা 100 দিয়ে ভাগ করলে মিটারে পেয়ে যাচ্ছি, তাই না? সেন্টিমিটার, 1 মিটার ইকুয়ালস টু কত? 100 সেন্টিমিটার। তাহলে আরো দুইটা শূন্য উপরে বেড়ে গেল, মাইনাস হয়ে গেল, মানে পাওয়ারে মাইনাস হয়ে গেল, তাই না? তো এইবার আমরা হিসাব কিভাবে করব একটু দেখো। তো প্রথমে তুমি দেখবা যে কিভাবে কাটাকাটি করা যায়। তো কাটাকাটির প্রথমে কি দেখতে পারো তুমি, যে এই যে ধরো 3 নিয়ে কাজ করি। আচ্ছা আমি একটু অন্য কালার ইউজ করি, তাহলে সুবিধা হবে, কালোটা ইউজ করি। এটার সাথে আমি কি কাটতে পারি? 9 কাটলাম, বড়টা কাটলাম, ছোটটা রেখে দিলাম। এখন দেখো 3 আর 9 এটা কিন্তু মানে 9.11 খুব কাছাকাছি, তাই না? খুব কাছাকাছি। কিন্তু আমি যদি ভাগ করি নরমালি, 9 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 3×3 = 9, মানে যেহেতু 9টা শুধু 9 না, একটু বেশি, তাহলে পয়েন্ট সামথিং আসবে। তো তুমি একটা কাজ করতে পারো, যে 0.0.11 আছে, এটারও তুমি 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখবা 0.3 এর মতো কিছু পাবা, না 0.03 এর মতো কিছু একটা পাবা, তাই না? এটাকে ভাগ করলে। তো আমি একটা কাজ করি, তাহলে আমি ধরতে পারি যে এটা কাটাকাটি করলে 3.03 থাকতেছে, তাই না? আর তাই এখন এটা করার পরে আমরা চাইলে কিন্তু শুরুতে এটা করে নিতে পারতাম, মানে আমাদের যে ইনভার্সের যে হিসাবগুলো আছে সেগুলো একটু ক্যান্সেল আউট করি। এখানে আছে ইনভার্স 34 10⁻⁻34। আচ্ছা অনেকে মেসেজ দিচ্ছ, আচ্ছা এটা আগেরই মেসেজ, তাই না? আমার এখানে শো করেনি। আচ্ছা আবার চলে গেল। আচ্ছা দেখো, তো এখানে 31 -34 -31 আছে, তো এই দুটাকে আমি কাটি, তাহলে উপরে কি থাকে? 10⁻3, তাই না? তোমরা তো ওই যে সূচকের হিসাবটা বুঝোই, তাই না? যেমন এটা যদি আমরা একটু ক্লিয়ার করি, উপরে 34, তারপর এটা নিচে ছিল মাইনাস, তো যেহেতু ভাগাকারে আছে সূচকের নিয়মে এটা প্লাস হয়ে যাবে 31, তো আলটিমেটলি থাকে কি? -3, -34 থেকে +31, তাই না? তো এখানে থাকলো এটা, আবার এখানে আছে 10⁻10, তাই না? তো এটাকে যদি আমি এটার সাথে কাটি, যেটার সাথে কাটলাম, তাহলে নিচে থাকে কত? 10⁻7। ইনভার্সের হিসাব শেষ। এবার দেখো এই 2 এর সাথে আমি এই 6.63 কাটলাম। এখন এটা যদি ডিরেক্ট শুধু 6 হইতো, তাহলে আমি উপরে 3 লিখে দিতে পারতাম, কিন্তু এটা 6 চেয়ে বেশি। তাহলে আবার ওই যে ওরকম ভাগ করি, চিন্তা করি, 63 কে আবার কি দিয়ে? 2 দিয়ে ভাগ করি। তো মোটামুটি 63 কে যদি আমরা মনে করো 2 দিয়ে ভাগ করি, ওরকম ভাবে চিন্তা করবা, 63 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করতাম, তাহলে কত থাকতেছে? 0. ধরো 21, হ্যাঁ 63 কে, তো ওরকম 21, তাহলে আমরা এটাকে ধরতে পারি 3.21। এই হিসাবগুলো কিন্তু এইভাবে করলেই হবে। তো এটা ধরতে পারলাম। তাহলে দেখো এইটার এটা কিন্তু খুব কাছাকাছি, দেখছো? 3.21, 3.14, তাহলে এই দুটো আমরা কাটাকাটি করে দিলাম। আমরা একটু উজ্জ্বল রাখলাম, একেবারে ডিরেক্ট ইকুয়াল না, তবে আমরা কাটাকাটি কিন্তু করতে পারি। তাহলে আমাদের রইল কি? এই যে এখানে একটা 3.6 রইল, এখানে 3.03 রইল। এখন আর কিন্তু উপরে কিছু নাই, তাহলে আমরা লিখতে পারি উপরে 1 আছে, কিছু নাই, মানে কাটাকাটি করে সব 1 থাকে। আচ্ছা তোমরা মেসেজ দিচ্ছ কি একটু দেখি। আচ্ছা আচ্ছা, তোমরা দেখো সম্ভাব্য ইটা নিবে, মানে এখন যেহেতু হাতে ক্যালকুলেটর নাই, সবগুলো কিন্তু সেম হবে না আমাদের, মানে অ্যাকুরেট হবে না, কিন্তু কাছাকাছি হবে, এটার দিকে আমি যাচ্ছি। কারণ তুমি তো এত অ্যাকুরেট করতে পারবে না, আর এত অ্যাকুরেট নিয়ে চিন্তা করতে গেলে, হ্যাঁ ভাইয়া ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন কঠিন হবে। তুমি জাস্ট, আমি বলি একটা জিনিস বলে দেই, এটা কিন্তু সবাইকেই ফেস করতে হয়েছে যারা অ্যাডমিশন দিয়ে আসছে। হ্যাঁ, তো তুমি জাস্ট রেগুলার এরকম একটা ক্যালকুলেশন নিবা, আর দেখবা তুমি কত কম সময়ের মধ্যে ক্যালকুলেট করতে পারো। আজকে মনে করো চ্যাপ্টারের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এটাই মনে হয় অন্যতম, যে কিভাবে ক্যালকুলেট করব, কারণ এইসব মানগুলো ক্যালকুলেট করা খুব জরুরি। আর এটাই সব জায়গায়, সব ক্যালকুলেশনে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, সবগুলোতে কাজে আসে। কিন্তু সবাই ম্যাথে কম অ্যান্সার করতে পারে কেন? কারণ এটার কারণে, যে ক্যালকুলেশন গুলা তুমি তো যখন প্র্যাকটিস করবা তখন কিন্তু খুব দ্রুত তোমার মাথায় আসবে। এই যে দেখো আমি এটা কাটলাম 3.14 আর 3.21, এটা কিন্তু আমি ধরলাম যে একদম সেম ধরে নিছি। হ্যাঁ, তো আসন্ন একটা যাতে মান পাই, আমি কাছাকাছি ধরে নিতে পারি, কাটলাম। নিচে থাকলো কি? 3.03 আর এই যে 3.6। তো এই দুটা যদি তুমি গুণ করো তাহলে কত পাইতে পারো?
চিন্তা করো 3 তিরিকা কিন্তু 9 হয়, কিন্তু এটা কিন্তু 3 না, 3.5-এরও একটু বেশি, তাই না? তো 3.5-এরও একটু বেশি, এর মানে হচ্ছে ধরো 3.5 কে যদি তুমি 3 দিয়ে গুণ দিতা, বা 3.6ই ধরো, 3.6 ইন্টু 3, তাহলে 318, হাতে আছে আমার কত, 1, 3 × 9 = 10, মানে দেখো প্রায় কিন্তু 11 পাচ্ছ, তাই না? তুমি তাহলে ডিরেক্ট 11 ধরো, আমরা ফ্র্যাকশনে গেলাম না। আর নিচে কত, 10^7। এই ইনভার্সের তোমার দেখে হয়তো বা ভয় লাগতেছে, কিন্তু যখনই তুমি করা শুরু করবা দেখবে এগুলো কিছুই না, একেবারে চোখের পলকে হয়ে যাচ্ছে। তারপর দেখো 1/10^7 মানে কি, 10^7 উল্টায় গেল। এটা তো সূচকের, এটা বুঝতেই পারছো। হ্যাঁ, উল্টায় গেল। উল্টায় গেলে কি হয়, পাওয়ার চেঞ্জ হয়ে যায়, তাই না? তো এটা দেখো, তো আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা আবার কেমনে, 1/11 এটা আমি কি করব? আচ্ছা, এই ক্ষেত্রেও ট্রিক আছে। উপরেরটা যদি তুমি 10 দিয়ে গুণ করো, প্রথমে 10 দিয়ে গুণ করে দেখলা হয়, উপরেরটা কিন্তু এখনো ছোট, তাহলে কি করলাম, আরেকটা শূন্য বাড়াই দিলাম, মানে 100 দিয়ে গুণ করলাম, যেহেতু 1 কে 100 দিয়ে গুণ করলাম উপরে, তাই নিচে আমি কি আরেকটা 100 নিয়ে এটাকে ক্যান্সেল আউট করলাম, যাতে আমার যতটুকু বাড়তি নিছি সেটা চলে যায়, তাই না? আর এখানে রইল 10^7। এখন তোমার দেখো হিসাবটা কত ইজি হয়ে গেছে। আমরা জানি 9, 11, 99 হয়, তাই না? 9 × 11 = কত, 99, মানে একেবারেই কাছাকাছি। তো তার মানে কি আমাদের এই মানটা 9 থেকে একটু বেশি, দশমিক সামথিং, আমি ধরলাম 9.01। তো ইন্টু 10 ইনভার্স কত বাকি অংশ, দেখো তো অ্যান্সারটা কিন্তু 0.6 মতো পার্থক্য আসছে, কিন্তু তুমি কিন্তু এই এতটুকু করতে পারলে উত্তরটা পেয়ে যাবা। কারণ কি জানো, কারণ অপশনে তোমাকে কিভাবে দেওয়া হবে, তোমাকে কিন্তু এত কাছাকাছি দেওয়া হবে না যে তুমি ভাইবো না যে এটা একটা অপশন থাকবে, এটা একটা অপশন থাকবে। হ্যাঁ, ও আচ্ছা, সরি, এখানে আরেকটা ইয়ে আছে নিশ্চয়ই, এখানে হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে, আমার একটু ভুল হয়েছে মনে হয় কোথাও, এখানে 5 হবে, 10^5 হবে। প্রত্যেকটা ক্লাসের আগে মেসেজ দিলে ভালো হয়, ক্লাস তো রুটিন দেওয়া আছে। আচ্ছা, এখানে আরেকটা জায়গায় কাটাকাটি চলে যাবে, দাঁড়াও, একটা জায়গায় এখানে আমার আরো দুইটা, মানে 10, 100 মতো, এই যে, হ্যাঁ, এই যে 100, এখান থেকে এটা কাটাকাটি গিয়ে 10^5 থাকে শেষ পর্যন্ত। তারপর এখানে 10^5, তুমি দেখো এই অ্যান্সারটার দিকে তাকাও আর এটার দিকে তাকাও, অলমোস্ট সেম। এমসিকিউ তে ধরো দেওয়া থাকবে তোমাকে 3.6 × 10^5, তারপর দেওয়া থাকবে 7.6 × 10^5, 5.6 × 10^5, আর ধরো 11.6 × 10^5। তো তুমি এখন দেখো সবচেয়ে কাছাকাছি মান কোনটা, অবশ্যই এটা। তো এইরকম ভাবেই কিন্তু সব ক্যালকুলেশন গুলো করতে হয়, এটাই হচ্ছে একমাত্র নিয়ম বের করা, আর কোনো ওয়ে নাই ক্যালকুলেটর ছাড়া। হ্যাঁ, কারণ তুমি কিন্তু একেবারে দশমিকের হিসাবগুলো একেবারে অ্যাকুরেট ধরতে গেলে কয় মিনিট লাগবে, হিসাব করছো? তো তুমি দ্রুত চিন্তা করবা যে এটা কাছাকাছি আমি কাটতে পারি, বা একটু মাথায় রাখতে পারো যে ওটা কিন্তু একটু বাড়তি ছিল, ওটা কিন্তু একটু বাড়তি ছিল, ওই বাড়তির জন্য আমি পরে কি নিচে বাড়াই নিতে পারবো কিনা বা কমাই নিতে পারবো কিনা। তো এরকম চিন্তা ভাবনা করে হিসাবগুলো করতে পারো। আচ্ছা, তোমাদের কাছে কি এই মেথডটা ভালো লাগছে, বা হিসাবটা কি তোমরা বুঝতে পারছো? একটু দেখো, একটু কমেন্ট করে জানাও তো, মানে আর কি চ্যাট বক্সে জানাও। আচ্ছা, আচ্ছা, আর একটু কি রিভিউ করে দেওয়া লাগবে? আচ্ছা, তোমাকে আমি কনসেপ্টটা বলে দিই। হ্যাঁ, মানে যে কনসেপ্টটা, কারণ এত বড় ক্যালকুলেশন তো আমার রিভিউ করাটা একদম এখন পসিবল না, তাহলে ক্লাস এখানে শেষ হয়ে যাবে, আর আমরা এমনি একটু পিছায় আছি। তো আমরা একটু দ্রুত শেষ করার তো চিন্তা ভাবনা আছে, তাই না? তো দেখো যে এখানে করছি কি, যে কাটাকাটি যে করছি সেটা হচ্ছে কি আসন্ন মানগুলো তুমি যতটুকু পসিবল কাছাকাছি নিবা, কাটাকাটি উপরে নিচে করে, তারপরে যে ইনভার্সের হিসাব তো খুব সহজ, এগুলো ম্যাথ খুব বাচ্চাকালে করে আসছো। তো এগুলো, হ্যাঁ ভাইয়া, রসায়নের উত্তরগুলো তো খুব কাছাকাছি হয়, এত কাছাকাছি থাকার কথা না, এত কাছাকাছি থাকার কথা না, কারণ আমি তো নিজেও এক্সাম দিয়ে আসছি। হ্যাঁ, তো দেখো যে এই যে ক্যালকুলেশন গুলো তুমি করবা, কাটাকাটি কিভাবে করবা সেটা তুমি বের করবা। এখন তুমি ধরো জাস্ট এটা যদি কঠিন লাগে, এরকম একটা যে কোনো ম্যাথ তুমি এখন থেকে ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর হারাম, ক্যালকুলেটর ছাড়া করবে বাসায়। জাস্ট এরকম ক্যালকুলেশন গুলো করো, এই যে ভাগাভাগি যেগুলো কাটাকাটি যায়, তো তুমি কাটাকাটি মিশন চালায় যাও। আর হচ্ছে এই যে দেখছো, এই যে দশমিক, তুমি 1/11 এর হিসাবটা কিভাবে বের করবা, এই যে এখানে 100 ধরলে এখানে 100 আবার নিচে দিয়ে ক্যান্সেল করে দিবা, এই মেথড গুলো ইউজ করো, আর কিচ্ছু লাগবে না। ওকে, সামনে আগে যায়, কারণ লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, কি
একটা আমরা কোয়েশ্চেন দেখতেছি এখানে, হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত ইলেকট্রনটি উচ্চ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে স্থানান্তরের সময় বিকিরিত রশ্মির ফোটনের শক্তি এত। হ্যাঁ, তো এত হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য কত? তো এই দেখো, এখন তরঙ্গ দৈর্ঘ্যের কথা যখন আসছে তখন সূত্র আমাদের কিন্তু চেঞ্জ, আরেকটা সূত্র আমাদের ইউজ করতে হবে। তার আগে তোমাদেরকে আমি একটা সম্পর্ক দেখাই। সেটা হচ্ছে আইনস্টাইনের E ইকুয়ালস টু mc স্কোয়ার, অর্থাৎ ভর শক্তি যে সূত্রটা ছিল, এটা তো ভর শক্তির সূত্র, তো এটা তোমরা জানো। আর হচ্ছে প্লাঙ্কের যে সূত্র সেটা তোমরা জানো, সেটা হচ্ছে কি E ইকুয়ালস টু এইচ মিউ, ম্যাক্স প্লাঙ্কের এটা সমীকরণ। এটা আইনস্টাইনের সমীকরণ, এটা ম্যাক্স প্লাঙ্কের সমীকরণ, দুইটাও কিন্তু এমসিকিউ, তাই না? যে কার কার কোনটা সমীকরণ। আচ্ছা, তো আমরা দেখো এটাও ই এনার্জি, এটাও ই এনার্জি, তাহলে আমরা দুই পক্ষকে সমান লিখতে পারি না? mc স্কোয়ার ইকুয়ালস টু এইচ মিউ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? mc স্কোয়ার। সিটা কিন্তু আসলে কি ছিল? উনি তো সূত্রটা দিয়েছিল তোমার আলোর কথা চিন্তা করে, আলোর বেগকে নিয়েছিল। তাহলে আমরা এখানে যে কোনো কিছুর বেগকে কল্পনা করতে মানে নিতে পারি, চাইলে ভি নিতে পারি, এম ভি স্কোয়ার লিখতে পারি, কারণ আমরা এখানে কিন্তু আলো নিয়ে কাজ করছি না, আমরা কাজ করছি ইলেকট্রন নিয়ে। এইচ মিউ, তো এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ মিউ। আবার এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কি? এইচ ইকুয়ালস টু, সরি এখানে এইচ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা, এখানে ভি বাই ল্যামডা, ঠিক আছে? তো এটা এটা হচ্ছে কি জেনারেল সূত্র, তোমরা ফিজিক্সেও পড়ছো। তো এখানে দেখো ভি ভি কাটাকাটি চলে গেল, এখানে একটা ভি চলে গেল, সরি এটা না কেটে এটা, হ্যাঁ এটা, তো একটা ভি রইলো। তাহলে আমরা লিখতে পারি এম ভি ইকুয়ালস টু এইচ ওয়ান বাই কি ল্যামডা। তারপর এখানে যদি আমরা এদিক সেদিক করি, মানে ইকুয়েশনটাকে যদি সরাই এক পাশে ল্যামডাকে নিয়ে আসি, তাহলে আমরা পাবো এইচ বাই এম ভি। এই সূত্রটাকে কি বলা হয় তোমরা একটু বলো তো, তোমরা অনেকেই জানো। এই সমীকরণটাকে একটা বিশেষ নাম দেওয়া আছে, ডি ব্রগলির সমীকরণ। এটা কিন্তু একটা আরেকটা এমসিকিউ। তিনটা তোমরা দেখতে পারলে, এটা আইনস্টাইনের, এটা ম্যাক্স প্লাঙ্কের, আর এটা কি ডি ব্রগলির। আর এই যে এখানে আমরা কি পাচ্ছি? ল্যামডা। ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য না? আচ্ছা মিউট করে দাও তো, কি মিউট করা? আচ্ছা আমি করে দিছি। তো এইটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য না? তো এটা কার তরঙ্গ দৈর্ঘ্য? এটাকে বলা হয় ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। তো তোমাকে যদি প্রশ্ন করা হয়, মানে প্রশ্নে বলা হয় শেষে এত কিছু প্যারামিটার দিয়ে, এতগুলো মান দিয়ে বলা হয় যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে, যে এখানে কিন্তু বলতে পারতো যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত। তো সেক্ষেত্রে কিন্তু একই। তো আমরা এই সূত্রটাকে ইউজ করতে যাচ্ছি। তো দেখো এখানে তো আমরা এই সূত্রটা সামনে ইউজ করতেছি, আরো একটা ইকুয়েশন আমাদের তার আগে দেখতে হবে সম্পর্ক, সেটা হচ্ছে ডেল ই, মানে শক্তির পার্থক্য। যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন যায়, তখন তো শক্তির পার্থক্য হয়, তার ফলে কি হয়? শক্তি বিকিরণ ঘটে, তাই না? এই যে স্থানান্তর করলে, শক্তি স্তরে স্থানান্তর করলে শক্তির বিকিরণ ঘটে, তাহলে সেক্ষেত্রে শক্তি স্তরের পার্থক্য বা শক্তির পার্থক্য দেখা যায়। তো আমরা সেটাকে ডেল ই দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ই টু মাইনাস, সরি ই ওয়ান মাইনাস ই টু হবে এখানে। ই ওয়ান মাইনাস ই টু। তারপর এটাকে আমরা বলতে পারি এইচ এইচ মিউ। এই যে একটু আগে যেটা আমরা দেখলাম, কারণ ই আর ই এর পার্থক্য এটা কিন্তু সেমই, কারণ পার্থক্য হইলে কি হবে? এটা তো শক্তি, তাই না? তো এইচ মিউ, আবার এখানে আমরা লিখতে পারি এইচ ভি বাই ল্যামডা বা সি বাই ল্যামডা, যদি আলোর ক্ষেত্রে হয় তাহলে সি হবে এটা। তো দেখো, আচ্ছা একজন রেইজ হ্যান্ড করছে, হাত তুলছে, তুমি কি কিছু বলতে চাও? তাহলে একটু ই করো, চ্যাট বক্সে জানাও।
আচ্ছা, তোমরা চ্যাট বক্সে জানাও, হ্যাঁ, আমি ততক্ষণে ক্লাসটা আগায় নিয়ে যাই, নাহলে এইভাবে লেট হবে। তো এই যে আমরা সমীকরণটা আরেকটা পাইলাম, হুম, এইখান থেকে মানে এগুলো কিন্তু তোমরা আগেও দেখছো, এখন আবার নতুন করে দেখতেছো গোছানো ভাবে। তো এই জায়গায় আমরা একটা ইকুয়েশন পাই, এই ইকুয়েশনটা দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। কারণ কি, দেখো খুব সহজ, এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন যাওয়ার কারণে ইলেকট্রনের কি শক্তির কি বিকিরণ ঘটে। তো বিকিরিত শক্তির পরিমাণটা থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে দেখো এই যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, তো আমি যদি এটাকে লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ভি ডিভাইডেড বাই কত, ডেল ই। এইচ এর মান জানি, এইচ এর মান বসাবা এখানে। আচ্ছা, আমাদের কয়টা বাজে এখন, আমাদের একটু ব্রেকেরও দরকার আছে, তো আমরা একটু ব্রেকও নিব 2 মিনিট। এইটা বুঝতে পারলে হবে যে তোমরা এই অঙ্কটা কিন্তু আবার নোটেও পাচ্ছ পুরাটা। তো এখানে এইচ এর মান বসাবা, তারপর হচ্ছে গিয়ে নিচে যে আমাদের যে শক্তির মানটা দেওয়া আছে সেটা বসাবা, আর তারপর কি করবা, এই মানটা কই পাবা বলো, একজন অ্যান্সার দাও তো। একজন অ্যান্সার দিও। কেউ দিচ্ছে না। আলোর বেগ, সাবাস। এই তো আলোর বেগটা এখানে বসাই দিবা, কারণ ইলেকট্রনের বেগটা কি এক্ষেত্রে আলোর আলোর বেগের সমান হবে। তো এখানে তাহলে আমাদের দেখো তিনটা মানই জানা আছে, এইচ আছে, সি আছে, আর ডেল ই আছে। তাহলে এই মানটা বসাই দিলে আমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাব। তো আমি আর বিস্তারিত করলাম না, কারণ এই যে এইটারই অ্যান্সারটা তোমরা বের করবে একটু আগে যেভাবে ক্যালকুলেশন করলাম সেইভাবে। আচ্ছা, আমাদের সামনে কি আলোচনা করবো, আমরা একটু পরে আলোচনা করব তোমাদের কোয়ান্টাম নাম্বার এবং ইয়া নিয়ে, তোমার অরবিটাল নিয়ে। তো এই দুটো নিয়ে আমরা একটু সুন্দর আলোচনা করব। তার আগে একটু 2 মিনিটে তোমরা ব্রেক নিয়ে নাও, কারণ এতক্ষণ যা পড়াইলাম সেটা তো মাথায়ও রাখতে হবে, তাই না? তো নিয়ম হচ্ছে 1-1.5 ঘন্টার মধ্যে একটা ব্রেক দেওয়া খুব দরকার। রাফ খাতা বলতে, রাফ খাতা মেবি দেয় না, আমার যতটুকু মনে পড়ে যে রিটেন প্রশ্নের ক্ষেত্রে তোমার যে একটা নির্ধারিত জায়গা থাকে সেটার মধ্যে লিখতে হবে। এই কারণে দেখবা ওই যে আমি যে রসায়নের যে লাস্ট উইকলিটা দিছি না, সেটার আমি তো এখনো সমাধান দেইনি, কারণ তোমাদের পরীক্ষাটার রেজাল্ট বের হবে, তারপর সেটার যে প্রশ্নের উত্তরগুলো আমি কিভাবে দিছি সেইভাবে তোমরা লিখবা, ঠিক আছে? তো তখন তোমরা বুঝে ফেলবা। অরবিটাল, তাই না? অরবিটাল নিয়ে আজকে আমরা আলোচনা করব। অরবিটালের যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হয়, যে প্রথম কথা হচ্ছে আসলে অরবিটাল কি জিনিস। এখন ইলেকট্রন ইলেকট্রন যেভাবে থাকে, আমরা যেভাবে প্রথমে লিখছিলাম যে এরকম গোল পথে বা এরকম ইসে থাকে, তো এরকম তো আসলে ইলেকট্রন থাকে না, তাই না? ইলেকট্রন তো একটা থ্রি ডাইমেনশনাল স্পেসে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এরা তো বৃত্তাকার পথে ঘুরে না, এরা এক এক সময় এদেরকে এক এক অবস্থানে পাওয়া যায়। তো যেই জায়গাগুলোতে ইলেকট্রনকে বেশি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে বা বেশি থেকে বেশি সম্ভাবনা আছে, সেগুলোকে কি বলা হয়, অরবিটাল বলা হয়। মানে ইলেকট্রন থাকার সম্ভাব্য স্থান, সেগুলোই কি অরবিটাল। তো তারপর দেখো অরবিটাল গুলো কি কি আছে, আমরা যতটুকু মানে আমরা তো জানি 4 ধরনের অরবিটাল হয়। সেটা হচ্ছে কি, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, আর হচ্ছে এফ অরবিটাল। তো এস পি ডি এফ, তাই না? তো এর বাইরে এখন পর্যন্ত অরবিটাল অরবিটাল আবিষ্কৃত হয়নি, এগুলোর মধ্যেই আছে। তো দেখো এটা প্রথমটা কিরকম হয় দেখতে, একদম বৃত্তাকার সিম্পল, এটা হয় সিম্পল, এস অরবিটালটা হয় সিম্পল। তারপর পি অরবিটালটা হয় ডাম্বল আকৃতির। আর তারপর হচ্ছে ডি অরবিটালটা কিরকম হয়, এটা হয়
ডাবল ডাম্বল আকৃতির, আবার এর মধ্যেও কি এদের মধ্যে কি ওরিয়েন্টেশন আছে, আর এফটা হয় অত্যন্ত জটিল। এখন এটা ফিক্সলি আঁকা যায় না, বুঝছো? মানে আমি যদি একটা ফিক্স আঁকতে যাই তাহলে আঁকা যায় না। তো এই যে এরকম 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 কেমন যেন থাকে, তো এটাকে বলা হয় অত্যন্ত জটিল গঠন। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে কোনটার গঠন কিরকম। আচ্ছা, কে যেন রেইজ হ্যান্ড করছো, তুমি কিছু বলতে চাইলে চ্যাট বক্সে জানাও। তারপর দেখো যে এখন এই অরবিটাল গুলো সম্পর্কে আমরা জানি, এগুলো কিন্তু এক একটা ওরিয়েন্টেশন আছে। এস অরবিটাল কয়টা হয়, মনে করো যে একটা পরমাণুর জন্য এস অরবিটাল কিন্তু একটাই হয়, আর পি অরবিটাল হয় কয়টা, তিনটা। কিরকম, এই যে পি অরবিটাল, মনে করো এটা যদি এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ হয়, তাহলে এই একটা আঁকলাম, এটাকে বলে পি এক্স, মানে এক্স অক্ষ বরাবর এদের মুখটা থাকবে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর থাকবে, তখন এটাকে আমরা কি বলবো, পি ওয়াই। আরেকটা থাকবে জেড অক্ষ বরাবর, এটা যদি হয় এক্স এটা ওয়াই, আরেকটা হচ্ছে জেড অক্ষ বরাবর 3 ডাইমেনশনাল স্পেসে, তো এটা হচ্ছে এই বরাবর ইজেড। তো এই পর্যন্তই মূলত খুব ভালোভাবে আঁকা যায়। এছাড়া তোমরা দেখো যে ডি অরবিটালে রয়েছে 5টা আরো ধরন। হ্যাঁ, ডি অরবিটালের আন্ডারে 5টা থাকে, মানে 5 ধরনের ডি অরবিটাল দেখা যায়। তেমনি 7 ধরনের অরবিটাল দেখা যায় এফ অরবিটালে। তো এইগুলো দেখো সহজ আছে মনে রাখার জন্য, 1 3 5 7, এগুলো কিন্তু একটা বেজোড় সংখ্যার সিকোয়েন্সে যাচ্ছে 1 3 5 7, ঠিক আছে? তো এগুলো মনে রাখো। তো এগুলোর গঠন যেমন দেখো ডি অরবিটালে আরো কঠিন হয় এক্স ওয়াই ওয়াই জেড, অর্থাৎ এক্স আর ওয়াই অক্ষের মাঝখানে গিয়ে ডাবল ডাম্বল হয়, তো এগুলো আঁকা অনেকটা কঠিন। তো এগুলো আঁকা টাকা লাগে না, যদি আঁকতে বলে তাহলে সর্বোচ্চ পি অরবিটাল পর্যন্তই যাওয়ার কথা। যদি তোমাদেরকে প্রশ্নে আসে যে পি অরবিটাল আঁকো, তো তখন তোমাদের এই যে এইটাই আঁকতে হবে। আর হচ্ছে তোমরা দেখো এখানে আমরা তো জানি যে প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তো এস অরবিটালে 2টা ইলেকট্রন, এখানে 3 ধরনের পাওয়া যায়, তাহলে 3 দুগুণে 6টা ইলেকট্রন, এখানে 5 দুগুণে 10টা ইলেকট্রন, এখানে কি 7 দুগুণে 14টা ইলেকট্রন। তাহলে বুঝতে পারলাম যে ধারণ ক্ষমতা কার কত বেশি, তাই না? তো অরবিটাল আর কোয়ান্টাম নাম্বার বিষয়গুলো, মানে এই দুটা জিনিসই হচ্ছে গিয়া একটা রিলেটেড জিনিস, কারণ একটা ছাড়া আরেকটা পড়া যায় না, তাই না? তো এটা পড়ার আগে আমাদের তো কোয়ান্টাম নাম্বার সম্পর্কে ধারণা আছে। তারপরও আমরা মনে করো যে এখন দেখব যে কোয়ান্টাম নাম্বার কি। কোয়ান্টাম নাম্বার আসলে ইলেকট্রনের বৈশিষ্ট্যের স্পেসিফিকেশন, মানে আরো বেশি স্পেসিফিক করে দেয় যে ইলেকট্রনটা আসলে কিরকম অবস্থায় আছে। এখন কোয়ান্টাম নাম্বার কয় ধরনের? অবশ্যই 4 ধরনের। একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার, বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? বলো, এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি ততক্ষণে বাকিগুলো লিখি। সহকারী কোয়ান্টাম সংখ্যা। চারটা যেভাবে প্রকাশ করা হয় আমাকে ঝটপট জানাবা। আরো আছে তো, ম্যাগনেটিক, আরেকটা কি স্পিন বা ঘূর্ণন। শরীফ অ্যান্সার দিছে, এটা হচ্ছে এন, এটা এল, এটা এম, এটা হচ্ছে এস, স্পিন নাম্বার। তো এগুলোর মধ্যে একটা যে মানে যেগুলো আসে আমাদের পরীক্ষায় সেগুলো আমরা দেখব। অনেক তথ্য আছে কোয়ান্টাম সম্পর্কিত আর তোমার অরবিটাল সম্পর্কিত, তো এতগুলো আমাদের দরকার নেই। আমরা যেগুলো আর কি প্রশ্নে আসে সেগুলো দেখব, এত তথ্য জানারও দরকার নেই, এগুলো মনে রাখলে যথেষ্ট। আচ্ছা, সবাই মানে অনেকেই রেসপন্স করছো, ভালো লাগছে। তো দেখো, যদি এন, এনটাতে তুমি কক্ষপথের নাম্বারটাও ধরতে পারো। প্রধান কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে আসলে কক্ষপথ নাম্বারই, ঠিক আছে? কত নং কক্ষপথে আছে। তো আমি যদি বলি
যে প্রধান এটার নাম্বার হচ্ছে 3, মানে n ইকুয়ালস টু 3, মানে একটা ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে অবস্থান করে, এটা দিয়ে আমি বুঝাচ্ছি এটা যে n ইকুয়ালস টু 3, তাহলে সেই ক্ষেত্রে তার সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলো কি হবে? দেখো 3 এর জন্য 3 থেকে 1 কম, 2, 1 আর 0, এই তিনটা হতে পারে। কখনোই n l এর সমান হতে পারে না, অথবা বড় হতে পারে না, এল কে এন এর থেকে বড় হতে পারে না। এগুলো কিন্তু আসছে পরীক্ষায়, যে এই জিনিসটা আসছে যে বড় হতে পারে কিনা, ছোট হতে পারে কিনা, এটাও কিন্তু আসে। তো এরপর আমরা দেখব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় আমরা এই যে জিরোর জন্য লিখবো 0, মানে এটার জন্য লিখতে হয় এইভাবে, জিরোর জন্য 0 লিখবো, 1 এর জন্য লিখবো -1 0, তারপর নিচে +1, তারপর হচ্ছে এখানে কি লিখবো, -2 -1 0 +1 +2। এগুলো হচ্ছে লেখার নিয়ম। আর এটা কিরকম সিকোয়েন্স, এটা হচ্ছে সংখ্যা রেখা, তোমরা দেখে আসছো ম্যাথে, সেই সংখ্যা রেখার সিকোয়েন্সের মতো লেখে। তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে প্রতি জোড়া ইলেকট্রনের জন্য ±½ মানে ইলেকট্রন তো জোড়ায় জোড়ায় অবস্থান করে, তো একটা জোড়ার মধ্যে একটি ইলেকট্রন মনে করো এইদিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, আর একটা ঘুরতেছে ক্লকওয়াইজ। তো একটা হচ্ছে +½ ধরে নেওয়া হয়, আরেকটাকে -½ ধরে নেওয়া হয়। এটা হচ্ছে যে কিভাবে সেটা ঘুরছে, ইলেকট্রনগুলো কিভাবে কক্ষপথে ঘুরছে, তো এটা দিয়ে স্পিন দিয়ে বোঝায়। তো এখন আর এগুলো দিয়ে আমরা অরবিটালের সম্পর্কে ধারণা পাইতে পারি বাকিগুলো দিয়ে। এখন দেখো এই মাত্র না, আসলে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে এখানে কয় ধরনের অরবিটাল গুলো হয়, 3 ধরনের, 5 ধরনের, 7 ধরনের, এটা আমরা একটু সামনে দেখতেছি। তোমরা এই যে এইভাবে কিন্তু নাম্বারগুলো বের করবে যে n ইকুয়ালস টু 3 এর জন্য কোয়ান্টাম সংখ্যাগুলো নির্ণয় করো। এটা কিন্তু প্রশ্নে আসে, এটা কিন্তু রিটেন প্লাস এমসিকিউ দুটার জন্যই প্রচুর ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এরপরে এই যে দেখো নিচের কোন কোয়ান্টাম সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? এই প্রশ্নটার উত্তর অনেকেই দিতে পারবা, আর যাদের এতদিন পর্যন্ত কোয়ান্টাম সংখ্যা নিয়ে সমস্যা ছিল তারাও এখন দিতে পারবা আশা করি। এটা দেখো তো পারো কিনা। আচ্ছা, একজন মনে হয় অ্যান্সার দিছো। ও আচ্ছা, অ্যান্সার তো দেওয়াই আছে, আমি তো খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা, এখান থেকে কাটতে ভুলে গেছি না, এটা কাইটা দেওয়া উচিত ছিল, সাদা করে দিলে ভালো হতো। আচ্ছা, এখানে সমস্যাটা কোথায় দেখো তো, উপরেরটার দিকে তাকাও। উপরেরটা হচ্ছে n ইকুয়ালস টু 2। এখন n ইকুয়ালস টু 2 এর জন্য l হতে পারে কত, আমরা মনে হয় মাত্র দেখে আসলাম, তাই না? মাত্রই দেখে আসছি। হতে পারে 0, 1, না এটা আমরা, আচ্ছা আমরা মনে হয় তার আগে কি দেখছি, দেখি তো, আমরা 3 এর জন্য দেখছি। আচ্ছা, এখানে এখানে ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে 2 এর জন্য, 2 এর জন্য কি হতে পারে, 1 আর 0, তাহলে এটা তো 1 আছে, তার মানে এটা ঠিক আছে এল। এম কত হতে পারে, এম তো 0 হতেই পারে, কারণ 0 যেহেতু আছে। আর এস ইকুয়ালস টু +½ -½ যে কোনো একটা হতেই পারে, তাহলে প্রথমটা রাইট। তো দ্বিতীয়টা দেখো সমস্যা কি, n ইকুয়ালস টু 3, ওকে, এল এখানে 1 দেখাচ্ছে, আসলে এটা হবে এল, হ্যাঁ ভুল আছে এখানে। তো এল ইকুয়াল যেহেতু 3 এখানে, তো এখানে তো 0, 1 আর 2 পর্যন্ত হতে পারে, যেটা আমরা মাত্র দেখে আসলাম। তাহলে দেখো এখানে এখানে কি 1টা তো থাকতেই পারে, তাই না? এই যে এখানে 1 তো থাকতেই পারে, এটাও রাইট, এটাও রাইট। কিন্তু এখানে দেখো m ইকুয়ালস টু 2, আমরা দেখলাম যে এখানে m ইকুয়ালস টু কিন্তু 2 কখনোই আসে নাই, তাই না? 2 কিন্তু কখনোই আসে নাই, এটা এইভাবে আসবে না, এটা ভুল কোয়ান্টাম সংখ্যা। আর -½ এটা কিন্তু ঠিক ছিল। তো এই অ্যান্সারটা হচ্ছে সম্ভব নয়, তাই না? আর বাকিগুলোর দিকে তাকাও, এগুলো কিন্তু সম্ভব। এটা কিন্তু আগেও তোমরা প্র্যাকটিস করে আসছো, এটা এইচএসসি তো আসতো, কিন্তু অনেকেই ভুল করতো বিষয়টা। এটা কিন্তু অ্যাডমিশনে অনেক ইম্পর্টেন্ট। আমরা সামনে আগাই। তো এখন দেখো আউটবাউ নীতি। আউটবাউ নীতি তোমরা সবাই জানো যে ইলেকট্রন সর্বদা কম শক্তি সম্পন্ন অরবিটালে সবার আগে ঢুকে, তাই না?
তো আবহাওয়া নীতি সম্পর্কেও পড়ে আসছো। তো এটা আমি কেন দিলাম, এই চিত্রটা আমাদের একটা জিনিস দেখো, এখান থেকে একটা যদি কোয়েশ্চেন তোমাদের করি যে 4D কি সম্ভব, এই যে এখানে ধরো 4D কিন্তু নাই, তো তোমাকে প্রশ্ন করা হলো 4D কি সম্ভব, অ্যান্সার হচ্ছে না, সম্ভব নয়। কেন সম্ভব নয়? প্রথমত তোমাকে আমি বলবো, সাজেস্ট করবো যে এই চার্টটার দিকে একটু মনে রাখো। দেখো এখানে 4F আর 5F পর্যন্ত সর্বোচ্চ, কমতে কমতে 4F আসছে, তারপর 5F এ গেছে, তারপর আবার কি 6D 7P এভাবে কমে গেছে। হ্যাঁ, তো এর সামনে কিন্তু নাই, এর সামনে পর্যন্ত এখন আবিষ্কৃত হয় নাই। প্লাস আরেকটা বিষয় হচ্ছে কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা এটা বিশ্লেষণ করব কেন সম্ভব নয়, তাই না? তো দেখো 4D, 4D এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে 4 আছে, তার মানে n ইকুয়ালস টু 4। মানে কোন ইলেকট্রন যদি 4D তে থাকে তাহলে সেটা কি 4 নম্বর কক্ষপথে অবশ্যই আছে। তো 4 নম্বর কক্ষপথের জন্য L কত, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি? অবশ্যই 3, 2, 1, 0, তাই না? তারপর হচ্ছে আমরা আরো কি পাই? আমরা পাই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাগুলো। তো জিরোর জন্য 0, তারপর হচ্ছে -1, 0, +1, এটা একটু বড় হয়ে যাবে। তারপর হচ্ছে কি -2, -1, 0, +1, +2, তারপর কি -3, -2, -1, 0, +1, +2, +3, এগুলোই তো, তাই না? তো অ্যাকচুয়ালি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি ডিফাইন করে দেখো তো, এখানে কয়টা এগুলো, এটা ডিফাইন করে অরবিটাল। চলে গেছে অন্য পেজে, আচ্ছা এই যে অরবিটাল ডিফাইন করে। এখানে দেখো তো সর্বাধিক এইটা কি আছে, আমরা জানি 0 মানে হচ্ছে এস, তারপর হচ্ছে পি, এ 2 হচ্ছে ডি, তারপর কি এফ, এসপিডিএফ, তাই না? তো এফ এর জন্য আমরা কয়টা পাইতেছি? 1, 2, 3, 4, 5, 6, 7টা পাইতেছি। আর ডি এর জন্য কয়টা পাইতেছি? 5টা পাইতেছি। এটা কিন্তু আমাদের তাহলে ঠিক আছে, তাই না? কারণ আমরা দেখে আসছিলাম যে এস অরবিটালে একটা একটা ধরন থাকে, পি অরবিটালে কয়টা থাকে? 3টা, তারপর হচ্ছে 5টা থাকে এফ এ, আর 7টা থাকে কি এফ, এফ এ, তাই না? তাহলে 4D কেন সম্ভব নয়? আমি তো এটা কোয়ান্টাম সংখ্যাটা বের করলাম, তাই না? এখন তোমরা বলতে পারবে, কেউ একজন উত্তর দাও যে কেন সম্ভব নয়, এরপর আমি কি লিখতে যাচ্ছি। এগুলো তোমরা আগে করে আসছো, তাই আর কি আমি একটু তোমাদেরকে ঝালাই করে নিচ্ছি, যাতে তোমাদের একটু মনে করো মনোযোগটা এদিকে থাকে। একজন একটু দ্রুত সংক্ষেপে বলো যে নেক্সট স্টেপ আমার কি নেওয়া উচিত। কেউ উত্তর দিলে না, নাকি টাইপিং করতেছো? আচ্ছা আমি আর একটু সময় দিই। আচ্ছা সবার অ্যান্সারটা একটু পড়ি। প্রীতি বলছে ডি 4D হলে L3 হবে, 3 মানে এফ অরবিটাল, আর ডি এর মান 2 হবে। আরেকটা বলছে এন এর মানের কারণে 4D পসিবল না। আর একটা কি বলছে, অ্যাকচুয়ালি এখানে 4D হবে না। হ্যাঁ, কথাগুলো ঠিক আছে, তোমাদের কথাগুলো ঠিক আছে। তো কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা বিচার করতে পারি যে অরবিটাল গুলো কোনটা কোন অবস্থানে আছে আর সেখানে ইলেকট্রন গুলো কিভাবে আছে, তাই না? তো এখান থেকে আমরা বুঝতে পারি যে 4D যদি 4D হলে এল তো 3 হবে, কিন্তু L3 হওয়া অ্যাকচুয়ালি পসিবল না।
হায়রে, আমি মিউট করে কথা বলতেছি, এতক্ষণ ধরে কি বললাম। আচ্ছা, বলতেছি যে এখানে পড়ানোর মতো কিছু নাই, কিন্তু বোঝানোর মতো মানে বলে দেওয়ার মতো জিনিস আছে। কি একটা কাহিনী ঘটে গেল নাকি। তো দেখো, শিক্ষা পরীক্ষা কি জিনিস। ধাতুকে পোড়ালে সেই ধাতুটার পোড়ানোর জন্য যে বর্ণটা আমরা দেখতে পাই আগুনের মধ্যে, সেটাই হচ্ছে কি শিখা পরীক্ষা। তো এক এক রকমের ধাতুর জন্য আমরা এক এক ধরনের শিখা পাই। যেমন লিথিয়ামের জন্য দেখো কি কি ধরনের শিখা দেখা যায়। লিথিয়াম পোড়ালে তোমরা দেখবে যে উজ্জ্বল লাল বর্ণ বা ক্রিমসন বর্ণ বা সূর্যাস্তের মতো বর্ণ দেখা যায়। এখন এই 8টা মুখস্থ করা খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় কিন্তু এই 8টার মধ্যে যে কোনো একটা পেয়ে যাবা। মোটামুটি যে 3-4টা ভার্সিটিতে পরীক্ষা দিলে কিন্তু একটা না একটা চলে আসবে। হ্যাঁ, তো এখানে দেখো কিরকম প্রশ্নটা হয়, যে পটাশিয়ামের শিখা পরীক্ষায় কোন বর্ণ প্রদর্শন করে। পটাশিয়াম শিখা পরীক্ষায় কোন বর্ণ প্রদর্শন করে, সেটা হচ্ছে বেগুনি। হ্যাঁ, আর তারপর হচ্ছে গিয়া এই এই যে দেখো অন্যান্য যেগুলো দেওয়া আছে, এই 8টাই জানা এনাফ। এই 8টা একটু তোমরা কষ্ট করে পড়ে নিও বা মুখস্থ করে নিও। আর বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম কিন্তু শিখা পরীক্ষায় কোনো বর্ণ প্রদর্শন বা সৃষ্টি করে না। আর এখানে কি দেওয়া আছে, শিখা পরীক্ষায় গাঢ় সালফিউরিক অ্যাসিড, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড ও প্লাটিনাম তার ব্যবহার করা হয়। এটাও একটা ইনফরমেশন, ভালো ইনফরমেশন, এগুলো কিন্তু চলে আসে। তারপর কি আছে, নেসলার দ্রবণ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, নেসলার দ্রবণ। এটা নেসলার দ্রবণ কি, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ মিশ্রিত ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডাইড মার্কিউরেটের দ্রবণ। হ্যাঁ, তো এই দুটা, এই যে এই বিক্রিয়ার ফলে যেটা যে যৌগটা আমরা পাই সেটা হচ্ছে নেসলার দ্রবণ, সেটা আমরা এখনই দেখবো। তো দেখো এখানে দেখো আয়রন 2+, আয়রন 3+, কপার 2+, অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+, ক্যালসিয়াম 2+, এরকম অনেকগুলো কিন্তু তোমার মানে ইসের পরীক্ষা দেওয়া আছে। এগুলো কি পরীক্ষা, এগুলো হচ্ছে গিয়ে বিক্রিয়ার পরীক্ষা। বিক্রিয়া দিয়ে আমরা শনাক্ত করব যে কোনটা আসলে কি। তোমাকে মানে বলে দেওয়া থাকবে না যে এটা আসলে কি লোহা। এগুলো তোমরা মনে হয় ইয়া করে আসছো, তোমরা ল্যাবরেটরিতে এগুলো পড়াইছে স্যার। তো ভাইয়া কিছু শুনতেছেন, এটা কখনকার? আচ্ছা, এটা তো অনেক আগের মেসেজ, আমার এখন আবার আসতেছে। তো এগুলো তো তোমরা অনেকটাই জানো যে এটা কি শনাক্ত করতে হয় কিভাবে, বিক্রিয়া করে। তো এখানে দেখো বেশিরভাগ যে চার্ট গুলো দেওয়া আছে, এটা কি এখানে দেওয়া আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে কি বলতো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা যৌগ। এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটা কিন্তু পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই যৌগটার নামটাও ইম্পর্টেন্ট, এটার এই যৌগটার সংকেতটাও ইম্পর্টেন্ট, K4FeCN6। হ্যাঁ, এটা মনে রাখবা, পরীক্ষায় চলে আসে। তো এখানে বেশিরভাগ বিক্রিয়া তোমরা দেখবা যে এটা দিয়ে করা আছে। তো এখান দিয়ে তোমরা কি মনে রাখবা যে কোনটার সাথে কি, মানে তোমাকে একটা মিশ্রণ দেওয়া আছে, মিশ্রণটার মধ্যে আছে একটা আয়ন যেটা সম্পর্কে তুমি জানো না। তো ওই আয়নের ওই মিশ্রণের মধ্যে এটা দিলে দেখা যায় সেটা সবুজ বর্ণের পদক্ষেপ উৎপন্ন করে, তাহলে সেটা কি, সেটা হচ্ছে আয়রন 2+। আর যদি সেটা হালকা নীল বর্ণ উৎপন্ন করে, আর সেটা কি আয়রন, সরি এটা হচ্ছে কোনটার ক্ষেত্রে, যদি যৌগটা তুমি দাও সোডিয়াম পটাশিয়াম ফেরোসায়ানেট, তাহলে সেক্ষেত্রে হালকা নীল বর্ণ প্রদর্শন করবে। একই পরীক্ষা আয়রন 3+ এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখছো এই যে এখানে কি করে, গাঢ় নীল বর্ণ, লালচে বাদামি বর্ণ, এরকম ভাবে পড়বা। এরকম ভাবে পড়ে এগুলো মূলত বেশি ইম্পর্টেন্ট। এটা তারপর হচ্ছে গিয়ে এটা ইম্পর্টেন্ট, অ্যালুমিনিয়ামেরটা মোটামুটি ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম জিঙ্ক অতটা বেশি দেখি নাই, থাকতে পারে পড়ে নিবা, এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, তো আর এই যে এখানে এটা দেখো, এটা একটাই আছে বেরিয়াম নাইট্রেটের সাথে যদি সালফেট যে আয়নটা আছে সেটা যদি বিক্রিয়া করে ওই দ্রবণে উপস্থিত থাকলে সেখানে কি হবে, সাদা পদক্ষেপ পড়ে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত হয় না। এরকম করে পড়বা, কারণ এগুলো পড়ার সিস্টেমটাই আসলে সবার জানা থাকে না, যেটা কিভাবে পড়বো দেখে কঠিন মনে হয়। তো এইভাবেই দ্যাটস ইট, তোমরা এইভাবে আর কি আয়ন সম্পর্কে পড়াশোনা করতে পারবে। ওই রংগুলো মানে শিক্ষা পরীক্ষা কিরকম রং দেয় আর কি কি পদক্ষেপ দেয়, এরকম 2-4টা যদি মনে রাখতে পারো তাও অনেক লাভ, পরীক্ষায় চলে আসে কমন করে যাবে। তারপর হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা নিয়ে আমাদের অ্যাডমিশনে খুব আহামরি কোয়েশ্চেন আসে না। ভার্সিটি অ্যাডমিশনে যেগুলো আসে সেগুলো দেখো, যে এখানে আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে আইডিয়া নিয়ে একটু, যে মৌল হতে স্বতঃস্ফূর্তভাবে কণা নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তো যখন মৌলগুলো ভারী হয়, মানে মৌলগুলো নিউক্লিয়াস অনেক ভারী হয়, যেমন ধরো যে ইউরেনিয়াম, তারপর এগুলো হচ্ছে অনেক ভারী ভারী ধাতু, এগুলোর কি
এগুলোর যে নিউক্লিয়াস সেগুলো কিন্তু অনেক ভারী হয়, তাই না? এই যে ইউরেনিয়াম কত 292টা হচ্ছে প্রোটন সংখ্যা, আর দেখো 235 এটা হচ্ছে ওর নিউক্লিয়াসের ভর সংখ্যা, তাই না? তো এটা কতটা ভারী চিন্তা করো। তো এই ভারী হওয়ার কারণে এগুলো একটু অপেক্ষাকৃত আনস্টেবল হয়। তো এগুলোর সাথে যদি কোনো পার্টিকেলের মনে করো আঘাত ঘটে, ধরো অন্য একটা ইলেকট্রন আমি বাইরে থেকে আঘাত করলাম, তাহলে কি হবে? একটা চেইন বিক্রিয়া হয়, শিকল বা চেইন বিক্রিয়া হয়। তো এই চেইন বিক্রিয়া থেকে কি হয় বলতো? নিউক্লিয়ার বিস্ফোরণ হয়। বুঝে আমরা যে পারমাণবিক বোমা সম্পর্কে জানি, সেটা কিন্তু এই ইউরেনিয়াম আর মেবি প্লুটোনিয়াম এরকম কিছু একটা ধাতু রয়েছে যেটা দিয়ে আর কি মূলত করা হয়। তো চেইন বিক্রিয়াটা হয় কিভাবে? একটা দিয়ে আঘাত করে ইলেকট্রনে, ধরো এটার এই যে নিউক্লিয়াস আঘাত করলো, এখান থেকে বের হয়ে যায়, এখানে ছিন্ন ভিন্ন হয়ে যায় নিউক্লিয়াসটা, এখান থেকে আরো পার্টিকেল বের হয় না, এই যে নিউট্রন আর প্রোটন গুলো, সেগুলো গিয়ে আরেকটা ইউরেনিয়ামের ইলেকট্রনকে আঘাত করে, এরকম করে কি হয়, ওইটা আবার আরেকটা ইলেকট্রনের আরেকটা ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত করে, এইভাবেই চেইন বিক্রিয়া চলতে থাকে, মানে একটার পর একটা বিক্রিয়া চলতে থাকে। এই বিক্রিয়া চলার ফলে বিশাল তাপ উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়, সেটাই আসলে আমরা বোমা পাই, বুঝছো? বোমা রূপে পাই। ওই যে বিশাল এনার্জিটা রিলিজ হয়, সেই এনার্জি রিলিজ থেকে কি ওই পারমাণবিক বোমার উৎপত্তি, তাই না? এটাই হচ্ছে পারমাণবিক বোমার মূল কনসেপ্ট। আর এটা কি? এটাকে বলে নিউক্লিয় ফিশন। ফিশন, নিউক্লিয় ফিশন কি? পারমাণবিক বোমার যে প্রক্রিয়া, সেটা এটা কিন্তু কোশ্চেন আসতে পারে, এটা ফিজিক্সেও আসে, কেমিস্ট্রিতে আসতে পারে, যে এই প্রক্রিয়ায় নিউক্লিয় ফিশন প্রক্রিয়ায় পারমাণবিক বোমাগুলো কাজ করে। আর ফিউশন কি? দেখো, ছোট নিউক্লিয়াস একত্রিত হয়ে বড় হয়, ঠিক এটার উল্টা। এখানে কি নিউক্লিয়াসটা ভাঙতেছে, এই যে নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়, আর এখানে কি অনেকগুলো নিউক্লিয়াস একত্রে জড়িত হয়ে একটা বড় নিউক্লিয়াস গঠন করে। তারপর হচ্ছে চেইন বিক্রিয়া নয়, এটা তো চেইন বিক্রিয়া হয় না। আচ্ছা, আবার কার হয়ে গেল। তো তারপর কি? বড় নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করার মাধ্যমে সৃষ্টি হয়, যে আমি একটু আগে বললাম যে ইলেকট্রন বা নিউট্রন দিয়ে আঘাত করা হয়। একটা ছোট কণা দিয়ে আঘাত করলেও হয়, তো বিপুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন করে যে অ্যাটম বোমা তৈরি করা হয় এটা দিয়ে, বা নিউক্লিয়ার বোমা। তারপর কি? বিদ্যুৎ শক্তি যে উৎপন্ন করা হয় পারমাণবিক চুল্লিতে, সেটাও কিন্তু সেম প্রক্রিয়া করা হয়। তো এগুলো তোমরা জানলে, এটা হচ্ছে ইনফরমেশন জানার জন্য। আবার পার্থক্য জানলে নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয় ফিশন সম্পর্কে, এগুলোই তো তেজস্ক্রিয়তার দুটি বিষয়, তাই না? তো তারপর দেখো এখানে একটা সিম্পল এক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে ধরো এই যে এই দুটো যুক্ত হয়ে বা এই দুটো থেকে আরো দুটো নতুন মৌল পাচ্ছি আমরা, নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে আমরা কি পাচ্ছি? কার্বন এবং হিলিয়াম। নাইট্রোজেনের ছিল 14টা, কেন্দ্রে ছিল 14টা পার্টিকেল, অর্থাৎ এর ভর সংখ্যা হচ্ছে 14, কিন্তু এখানে কার্বনের 11টা। তাহলে দেখো বাকি এখানে হবে, এখানে 4 লিখছে, এখানে হবে কত? এখানে একটু ভুল আছে, এই কোশ্চেনটা একটু ভুল আছে, আমরা এটা এড়াই যাই। এটাতে একটু ভুল আছে। তো এটা দেখো, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 4। টোটাল এখানে ছিল কত? 2 আর 3 5, আর এখানে আছে 4, এখানে আছে দেখো 1। আবার নিচের দিকে তাকাও, 1 1, এখানে আছে 2, তাহলে এখানে কত থাকে? 0। তার মানে আমরা বুঝতে পারলাম যে এ আর বি, উপরে এটা যদি এ, এটা যদি বি হয়, তাহলে এ বি এর যোগফল কি হবে? সি আর ডি, উপরের বাকি দুটার সমান। মানে পরে যে আমাদের উৎপত্তি হয় মৌলের, সেগুলোর যে যোগফল, উপরের দুইটা সংখ্যার যোগফলও সমান হবে, নিচেরটাও সেম, পি আর কিউ এর যোগফল আর আর এস হয়। এটা খুবই সহজ একটা জিনিস, এটা তোমরা এমনি বুঝতে পারবা, আর আগে উপরে আসছো। তো এই দেখো, এখানে যদি আমি ইউরেনিয়াম একটা নেই, ইউরেনিয়ামের সাথে যদি একটা নিউট্রন বিক্রিয়া করানো হয়, এই যে একটু আগে দেখলাম যে নিউট্রন দিয়ে একটা আঘাত করা হয়, তাহলে কি হয় দেখো, আমরা এটা কে আর নামে একটা যৌগ পাই। এটা কি ক্রোমিয়াম কিনা? ক্রোমিয়াম না, ক্রোমিয়াম না, এটা অন্য একটা, ভুলে গেছে এটা কি। আচ্ছা, 56, যেটার পারমাণবিক সংখ্যা 56। তারপর হয় বেরিয়াম, এটাও 56। আর আরেকটা দেখো 3টা নিউট্রন হয়। এগুলো কিন্তু যোগফলের হিসাব করে তোমরা খুব সহজে বের করতে পারবা, উপরে নিচে যোগফলের হিসাব করে। হ্যাঁ, ক্রিপ্টন থেকে ক্রিপ্টোনাইটের কথা মনে পড়ে গেল, সুপারম্যানের কি দুর্বলতা নাকি? ক্রিপ্টোনাইট, অনেকে মুভি দেখছো, তোমরা জানো। আর এটা আরো সহজ, 88টা ছিল, এখানে 86টা, এখানে একটা। আচ্ছা, ব্যাপার কি? এখানে একটা, তাহলে তো আরো একটা থাকার কথা। আচ্ছা, উপরে এখানে মনে হচ্ছে একটু ভুল আছে, 226, 222, 1, এখানে তো আরো কিছু হবে। আচ্ছা, এই উদাহরণগুলো তোমরা বইয়ে আরো সুন্দরভাবে পাবে। এখানে ভুল কেন আছে এটা তো খেয়ালই করি নাই, যেখানে ভুল আছে। তো এখানে এইটা দেখতে পারো, এটা দেখতে পারো, এগুলো ইম্পর্টেন্ট। তো তেজস্ক্রিয়তা সম্পর্কে এখন এরকম কোশ্চেন গুলো তোমরা সলভ করবে। তোমরা কি ধরনের কোশ্চেন সলভ করবে সেগুলো কিন্তু জানাই দেওয়া হলো।
আর এখন নোট পড়লে আর বই পড়লেই এনাফ, আর গাইড বই ফলো করলে তো কথাই নেই। সবকিছু মিলে তোমাদের এই চ্যাপ্টার খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমরা আর ক্লাসটা দীর্ঘায়িত করব না, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট, আমার এই আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টটা দ্রুত দিয়ে দেওয়া হবে, অ্যাপ থেকে নিয়ে নিও, কাল পরশুর মধ্যেই পেয়ে যাবা, কালকের মধ্যেই পেয়ে যাবা। সরি। তো তোমরা এই চ্যাপ্টার উপর পড়াশোনা করে ফেলো, আর উইকলি টেস্টে যেন ভালো রেজাল্ট করতে পারো আশা করি। নোটগুলো পড়ো, কোয়েশ্চেনগুলো সলভ করো, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। তো এখন আমি আজকের মতো এখানে ক্লোজ করছি, কারণ অলরেডি আমাদের 10টা বেজে গেছে, তোমাদেরও রেস্টের দরকার আছে। তো সবাই ভালো থাকবা, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। ধন্যবাদ, বেস্ট অফ লাক।